সবগুলো অ্যাসেম্বলিতে সবাই প্রশ্ন সবগুলো ইম্পর্টেন্ট। চারটা হয়ে গেছে। প্লিজ নো 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 প্লিজ নো। মাননীয় সদস্য সুদীপ রায় বর্মন মহোদয়। Admitted start question number 133. Question number 133 by Honorable MLA Sri Sudeep Rai. Question number 1: is there any fee regulation laid down by Government of Tripura for higher studies in institutions run by private management under various universities of Tripura? Answer: no. There is no fee regulation laid down by Government of Tripura for higher studies in institutions run by private management under various universities of Tripura. Question number 2: if not, will the state government take necessary steps in doing so? Answer: the matter of fee regulation for higher education institutions run by private management under various universities of Tripura shall be examined. আপনি এক্সামিন করবেন আশ্বস্ত করতে, তার জন্য ধন্যবাদ। ব্যাপারটা হচ্ছে why I have raised this question for this question. এখানে বর্তমানে বহু প্রাইভেট এন্টিটিস এখানে আসছে, ল থেকে শুরু করে ফার্মাকোলজি, তারপর প্যারামেডিক্স থেকে শুরু করে নানা ইনস্টিটিউশন এখানে খুলছে। এখন আপনি এস্টোনিশড, ডি ফার্মা 5 লাখ 6 লাখ টাকা তার ডোনেশন চেয়েছে। মেডিকেল কলেজ শান্তিনিকেতন এসে খবরের কাগজ, আমি জানি না ফি স্ট্রাকচার, খবরের কাগজে দেখলাম অলমোস্ট 1 crore, এবং বলতে পারে অন্যান্য স্টেটগুলোর সঙ্গে তুলনা করলে তো ঠিকই আছে মনে হয়। ওদের ওখানে কর্ণাটকা, তামিলনাড়ু কিংবা অন্যান্য জায়গার সঙ্গে ত্রিপুরার আসপেক্টে বিবেচনা করলে কিন্তু ভারী মুশকিল হয়ে যায়। আমার বক্তব্য থাকবে, গভর্নমেন্ট ইজ ইস্যুইং নো অবজেকশন সার্টিফিকেট, ঠিক আছে তোমরা করো, আমাদের এখানে এডুকেশন বিস্তার হবে কেনা চাই, কিন্তু পাশাপাশি এই যে ফিটার উপর সরকারের নিয়ন্ত্রণ থাকতে হবে। আদারওয়াইজ মাই গুড গড, এখানে ক্ষয়ের পরে কোনো একটা সাইডে ক্ষয় আমার ঠিক জানা নেই, এটা একজন স্টুডেন্টের বাবা এসে বলল যে এর প্রেক্ষিতে আমি কোয়েশ্চেনটা এনেছি। Pharmacology. They are asking, demanding 6 lakhs of rupees. Can you just imagine in diploma, pharmacology? So this is absurd on the part of any guardian. আর এরা চাইছে যে বাবা মার কাছে থেকেই আমি পড়াশোনাটা করি, আমার অন্য জায়গায় গিয়ে বেঙ্গালোর গিয়ে আমার যাতায়াত আসা যাওয়া খাওয়া প্রবলেম হয়ে যাবে, এখানে থেকে পড়াশোনাটা করি। এটা হোম সিকনেস কাজ করে। Taking that advantage, these people are squeezing our state. আর সবচেয়ে মজা হচ্ছে কি, সোসাইটি নাম দিয়ে সোসাইটি একটা এরা ট্রাস্টে করে, ইনকাম ট্যাক্স ট্রাস্টে হলে তো ইনকাম ট্যাক্স মুকুব, মানে জাস্ট সি দ্য কোয়ান্টাম অফ মানি দে আর স্কুইজিং ফ্রম আওয়ার স্টেট। আমার অনুরোধ থাকবে, আপনি আশ্বস্ত করছেন, সো প্লিজ ডিপার্টমেন্ট শুড ইমিডিয়েটলি রিভিউ এখানে যতগুলো, এখানে আরিয়া ভাট্টা থেকে শুরু করে যা যা খুলেছে, এই দক্ষিণ ত্রিপুরা কাকরাবন কোনো একটা জায়গায় একটা ইনস্টিটিউশন খুলেছে, বিভিন্ন জায়গায় যা করেছে ফি স্ট্রাকচার গুলো নিয়ে যে এক্সামিন করা হয় এবং প্রপার স্টেপস যেন নেওয়া হয়, সরকারের হাতে যেন লাগামটা থাকে, এটি আমার বক্তব্য। সরকারের হাতে যেন লাগামটা থাকে, এরা যেন প্রাইভেট প্লেয়ার্সরা যেন আমাদের স্টেটটাকে লুটে নিয়ে না যায়, এটা আশ্বস্ত করেছেন। আই এম সো হ্যাপি। ইমিডিয়েটলি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মনকে আমি ধন্যবাদ দেব যে আমি যে আশ্বস্ত করলাম এর জন্য উনি আশ্বস্ত হয়েছেন। দেখুন, আমি ত্রিপুরা মেডিকেল কলেজে আমি ছিলাম, সেখানেও আমি দেখেছি এই ধরনের প্রবণতা ছিল।
পরবর্তী সময়ে অনেক কেস ইত্যাদি হয়েছে এবং দেখা গেছে মেডিকেল কলেজ সম্পর্কে আমি বলছি, সেখানে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট সেখানে বলা হয়েছে একজন রিটায়ার্ড জাজের অধীনে একটা কমিটি করবে, তারা ফি স্ট্রাকচার কমিটি, তারা কিন্তু রেগুলেট করে। আপনি যে কথাটা বললেন শান্তিনিকেতনের যে বিষয় আমার গোচরে এসছে, আমি আমার আধিকারিককে বলছি ইমিডিয়েটলি দেখুন সত্যতা যাচাই করুন, কারণ তারা করতে পারবে না, কারণ সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে এখানে। যদি এরকম হয়ে থাকে এবং সেইভাবে পদক্ষেপও নেওয়া হয়। আর ইঞ্জিনিয়ারিং কলেজের কতগুলো বিষয় আমার কাছে আছে এখানে, যেমন এখানে on the backdrop of judgment given by the Supreme Court of India regarding charging fees in technical institutions in following cases. একটা উদাহরণ দিয়েছি, in the case of Unni Krishnan JP and other versus State of Andhra Pradesh and others. In the case of TMFI Foundation and others versus State of Karnataka and others. In case of Islamic Academy of Education and another versus State of Karnataka. মুদ্রা কথা হচ্ছে এই যখন এআইসিটির থেকে যতক্ষণ ধরে এখানে বলা হয়েছে তাদের গাইডলাইন্স থাকবে, সেখানে ওদের সাব কমিটি হয়েছে, যে এই সাব কমিটি কতটুকু উপরে নিতে পারবে কতটুকু নিচে নিতে পারবে তার একটা অলরেডি এটা কিন্তু 2021 কিন্তু সেই সাব কমিটি তৈরির প্রসেস চলছে। আমরা আমাদের দপ্তরের তরফ থেকে আমরা বলছি যে যখন এটা আসবে তাহলে আমাদের পক্ষেও সুবিধা হবে, আমরাও তখন নির্ধারণ করতে পারবো। আর বাকি যে আপনি অন্য কলেজগুলো সম্পর্কে বলছেন, আমরাও চিন্তিত, নিশ্চয়ই দেখবো এটা কোনো অবস্থায় বেশি পরিমাণে টাকা নেবে, এটা কিভাবে মানা যায় না, এটা সেটা আমরা নিশ্চয়ই দেখবো। থ্যাংক ইউ। মাননীয় সদস্য শ্রী দীপঙ্কর সেন মহোদয়। Admitted, start question 139. Start question admitted 159 श्री दीपंकर सेन महोदय माननीय एमएलए। यहाँ की सत्य যে উচ্চ শিক্ষা দপ্তর এমবিবি ইউনিভার্সিটিতে বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীদের চার্টার্ড অ্যাকাউন্ট কোর্স চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে কিনা? উত্তর হচ্ছে এমবিবি ইউনিভার্সিটিতে বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীদের চার্টার্ড অ্যাকাউন্ট কোর্স চালু করার কোনো পরিকল্পনা আপাতত গ্রহণ করেনি। প্রশ্ন 2, সত্য হলে আগামী শিক্ষাবর্ষ থেকে এই কোর্সে পড়ার সুযোগ পাবে কিনা? 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে প্রশ্নে আসে সাপ্লিমেন্টারি স্যার, আমরা এটা জানি যে একমাত্র সরকারি ইউনিভার্সিটি আমাদের রাজ্যে এমবিবি ইউনিভার্সিটি। এখানে এমনিতেই কমার্সের আমাদের সময় থেকে একটা জাঁকজমকপূর্ণ ছিল, কিন্তু তারপরে অনেকেই কমার্স আর পড়তে চাইছে। তার কারণ হচ্ছে কমার্সের নিয়োগ কম, 2 আমাদের এখানে ইন্ডাস্ট্রি সেভাবে নেই। কিন্তু ইদানিং ছাত্রছাত্রীরা সাধারণত চার্টার্ড অ্যাকাউন্ট এই কোর্সটা সেখানের মধ্যে তারা পড়তে চাইছে। এমবিবি যে ইউনিভার্সিটি, আমরা সেই ইউনিভার্সিটিতেই তার ব্যবস্থা করার মতো সুযোগ সেখানে আছে। কিন্তু এমবিবি ইউনিভার্সিটি 2016 সালের অগাস্ট মাসে তার জয়যাত্রা সেখানে শুরু হয়েছিল 6টি বিষয় নিয়ে। কিন্তু তার অগ্রগতি যেটা, 2 জন সহযোগী অধ্যাপক আর 4 জন সহকারী অধ্যাপক, 8 বছর পর্যন্ত সেখানের মধ্যে কোনো নিয়োগ সেখানের মধ্যে হচ্ছে না, এবং সেখানের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক শিক্ষক এর মধ্যে তার রিটায়ারমেন্ট সেখানের মধ্যে হয়ে যাচ্ছে। এখন যেই সরকারের তরফ থেকে একটা প্রস্তাব সেখানে আছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বেঙ্গলি এবং ককবরক, এই 4টা বিষয়কে সেখানের মধ্যে অন্তর্ভুক্ত করার একটা পরিকল্পনা সেখানে আছে। তার সঙ্গে এই চার্টার্ড অ্যাকাউন্টটাও সেখানের মধ্যে যুক্ত সেখানের মধ্যে করা দরকার। কিন্তু এই বিশ্ববিদ্যালয়টি সম্পর্কে কিন্তু অনেক প্রশ্ন মানুষের মধ্যে সেখানে তৈরি হয়েছে। আমরা দেখেছি এর মধ্যে যে উপাচার্য সেখানে, তিনি প্রায় রিটায়ারমেন্টে যাওয়ার সময় হয়ে গেছে, সময় খুবই কম, কিন্তু এই 3 মাসের মধ্যে কোনো ইন্টারভিউ কিন্তু তিনি কল করতে পারেন না। কিন্তু যেগুলো নিয়ে আজকে বিতর্ক সেখানে আসছে, কিন্তু দেখা গেল যে তিনি একটা ইন্টারভিউ কল করলেন, যে ইন্টারভিউটি নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক বাজারের মধ্যে সেখানে এসছে, পিএইচডি ডিগ্রি পাইয়ে দিচ্ছেন। কাজে এই ধরনের অভিযোগগুলো ওনাদের সম্পর্কে সেখানের মধ্যে এসছে। কাজে এই ইউনিভার্সিটির আন্ডারে ল কলেজ, ইউনিভার্সিটির আন্ডারে এমবিবি কলেজ, বিবিএম কলেজ, এই 3টা কলেজ সেখানের মধ্যে রয়েছে। সব জায়গাতেই সেই ঘাটতিগুলো সেখানে আছে। ঠিক
শিক্ষক স্বল্পতা, সেখানে কম ঠিকভাবে খাতাটা সময়মতো কাটতে পারছে না, এই ধরনের সমস্যাগুলো সেখানে আছে। আমরা অনুরোধ করবো যে এই এমবিবি বিশ্ববিদ্যালয়কে সম্পর্কে শিক্ষা দপ্তর আমরা একমাত্র ইউনিভার্সিটি, সরকারি ইউনিভার্সিটি, এই সম্পর্কে সরকারের আরো বেশি তত্ত্বাবধান সেখানের মধ্যে দরকার। তৎসঙ্গে যেটা 25টা আমাদের কলেজ উচ্চশিক্ষা এর মধ্যে 16টা কলেজে কোনো অধ্যাপক সেখানে আপনার কোশ্চেন ছিল বাণিজ্য বিভাগে আপনার এখন করছে সরকার করেছে এরপরে যেটা বললেন যে পরীক্ষা হচ্ছে না, চালু হচ্ছে না, ওই ইউনিভার্সিটি বেশ কিছু সমস্যা বললাম, বলবেন না মুখ্যমন্ত্রী কোর্সটা চালু হবে কিনা, সেই কলেজটা আমি দিলাম যেগুলো বিশ্ববিদ্যালয় কলেজে এই ধরনের কোর্স যদি চালু করতে হয় তাহলে ইউজিসি যে অনুমোদন তো লাগে, তাছাড়াও ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া অর্থাৎ ICAI তার অনুমোদন অবশ্যই প্রয়োজন। আর আপনার অবগতির জন্য আমি জানাচ্ছি যে এই কোর্স কিন্তু 5 বছরের কোর্স, কিন্তু 5 বছর। আপনারা একটু ইউনিভার্সিটি আপনাদের সময় কিন্তু সেটা শুরু হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার কিছুই ছিল না বলতে, আমরা কিন্তু আস্তে আস্তে করে ইনফ্রাস্ট্রাকচার সেখানে আমরা ডেভেলপ করছি। আপনারা করেছেন সেটা অস্বীকার করা হবে। তো বিভিন্ন বিষয় আপনি বলেছেন, এইগুলো আমাদের দাঁড়িয়ে আছে। এই কোর্স যে কোর্সের কথা আপনি বললেন যে চার্টার অ্যাকাউন্টে 5 বছর এই কোর্সে দুরকম ভাবে ভর্তি হবে, একটা হচ্ছে ফাউন্ডেশন কোর্স আর একটা হচ্ছে ডাইরেক্ট এন্ট্রি। ফাউন্ডেশন কোর্সে যদি যেতে হয় তাহলে যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারাই কিন্তু ঠিক। আর একটা হচ্ছে যারা ডাইরেক্ট যেতে পারবে তারা কমার্সে স্টুডেন্ট করতে হবে, 55% তাদের মার্কস থাকে, এই হচ্ছে। এবং যখন তারা তখন তারা অ্যাপ্লাই করবে। এখন পর্যন্ত এই ধরনের আমাদের কাছে কোনো অ্যাপ্লিকেশনও আসেনি, যদি আসে নিশ্চয়ই আমরা এই ধরনের একটা বিভাগ করা যায় কিনা নিশ্চয়ই। সালে এটা আমাদের সময় এই চালু হয়েছিল, কিন্তু তার অগ্রগতি তারপরে কিছু হয়। আর নিয়মমন্ত্রী যেখানে বললেন সেখানে লাইব্রেরি সায়েন্স, ইংলিশ, ম্যাথ, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি আর সেলফ ফিনান্স এই দিয়ে সেখানে আমাদের শুরু হয়েছিল 6টা সাবজেক্ট। তারপরে আজকে কিন্তু 8 বছর চলে গেল। 8 বছরের মধ্যে আমি মন্ত্রী যেটা বলেছেন আমি তার উত্তরই সেখানে বলছি। আমি সেই এই 8 বছরের মধ্যে একটা সাবজেক্ট বাড়েনি, 8 বছরের মধ্যে একজন প্রফেসর সেখানের মধ্যে নিয়োগ হয়, ডেভেলপ করা আমার হচ্ছে সংস্কার একটা ডেভেলপমেন্ট যদি না হয় এবং এখানের মধ্যে যে সাবজেক্টগুলোর জন্য রিকমেন্ড করা হয়েছে সেগুলো তো না গভর্নমেন্টের কাছে ডেভেলপমেন্ট করা দরকার। এই প্রশ্নটাই সেখানে বলছি এবং এটা আগামী শিক্ষাবর্ষ থেকে এটা চালু হবে কিনা এটা কিন্তু এই দপ্তরের মন্ত্রী সেই কথা বলেন। আগামী শিক্ষাবর্ষ থেকে এটা চালু হবে কিনা এটা রাজ্যের ছাত্ররা বললেন একটা হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস করে আর একটা হচ্ছে প্রকার পরীক্ষাতে দ্বিতীয় পাস করে। আমাদের রাজ্যে এই ধরনের স্টুডেন্ট তো প্রচুর সংখ্যা। আপনি বলতে থাকবেন মানুষ সদস্য যে বিনয় বসে তার মজা আমার এভিডেন্স স্ট্যাটাস নাম্বার 141। Question number 141.
যে পানিসাগরে এসডিজিএম বোর্ড চালু করার সিদ্ধান্ত সরকারের রয়েছে? উত্তর হ্যাঁ, পানিসাগরে এসডিজিএম বোর্ড চালু করার সিদ্ধান্ত সরকারের রয়েছে। ওই সিদ্ধান্ত থাকলে কবে নাগাদ বোর্ডের কাজ শুরু হবে? উত্তর প্রয়োজনীয় জমি জায়গা বরাদ্দের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর বোর্ড বিল্ডিং নির্মাণের কাজ শুরু হবে। ধন্যবাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। দীর্ঘদিন ধরে এই প্রসেস চলছে। আমরা ল্যান্ড দিয়েছি, আমাদের নতুন এসডিএম অফিস চালু হওয়ার পরে পুরাতন পোস্টের বিল্ডিংটা অ্যাবান্ডন অবস্থায় ছিল। এখানে ইন্ডিয়ান ব্লক সেক্রেটারি দুইবার ভিজিট করেছেন। উনি আশ্বস্ত করেছেন যে এখানেই কোর্ট হবে। তারপর আমাদের অনারেবল জাস্টিস অরিন্দম মজুমদার উনিও ল সেক্রেটারিকে নিয়ে ভিজিট করে। উনি পজিটিভ রেসপন্স দিয়েছেন যে বিল্ডিংটা ঠিকই আছে, একটু রেনোভেশন প্রয়োজন হবে, প্লাস এসডিজিএম এবং সিভিল জাজ জুনিয়র ডিভিশন জাজ রাখার মধ্যে যে অবস্থা যেটা, এটা আমরা ডাক বাংলা পিডব্লিউডি অফিস খালি করে দিয়েছি, আমরা এটাও রেডি হয়ে গেছে। তাই আমার অনুরোধ থাকবে, জমি পাওয়া গেছে, বিল্ডিংও পাওয়া গেছে, সব কিছু হয়ে গেছে। তারপর আমাদের সিনিয়র আর্কিটেক্ট পিডব্লিউডি নিউ ক্যাপিটাল কমপ্লেক্স আগরতলা গত 28/8/2023 ইংরেজিতে একটা চিঠি দিয়েছিলেন। সেই অনুসারে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি রিপোর্ট পাঠিয়েছেন। প্রপোজাল কনস্ট্রাকশন অফ এসডিজিএম কোর্ট এট পানিসাগর নর্থ ত্রিপুরা সাবহেড remodeling of existing structure regarding submission of drawing of existing structures. Land document সহ সমস্ত ডিপিআর তৈরি করে অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে, সেটা 4/10/2023 ইংরেজি। এরপরে আর কোনো রেসপন্স আমরা পাচ্ছি না, এই জন্য প্রশ্নটা করতে বাধ্য হলাম। ধন্যবাদ। আমি অন্তত মহোদয় বিষয়টা আমার আছে, বিষয়টা আমি ওনার সাথে ব্যক্তিগতভাবে একবার কথা বলেছি। এখানে এটা আমরা নিশ্চিত করবো এবং কতগুলো জায়গায় যেমন নো অবজেকশন প্রদানের যে প্রক্রিয়াটা এখন সমাপ্ত হয় সেটা হলে ডিসিশন হবে। থ্যাংক ইউ। মাননীয় সদস্য শিবাঞ্জিত দাস বলবেন। আমার অ্যাডমিটেড কোশ্চেন স্টাফ কোশ্চেন নং 143। Honorable Speaker, sir, माननीय विधायक रंजित दास महोदय प्रश्न रয়েছে। প্রশ্ন 1, यह কি সত্য অমরপুর প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীন থাকছড়া গ্রামের সুপার ফার্মটি সম্পূর্ণ হওয়ার পরেও চালু করা হচ্ছে? উত্তর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীনে থাকছড়া গ্রামের সুপার ফার্মটি সম্পূর্ণ কাজ এখনো শেষ হয়নি। যেমন খামারের ভিতরে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করা, খামারের রাস্তা তৈরি করা ইত্যাদি। উক্ত কাজগুলি খুব অল্প সময়ের মধ্যেই সম্পন্ন করা হবে এবং অন্যান্য আনুষঙ্গিক অফিস পদ্ধতি ব্যবস্থা করার মাধ্যমে সুপার ফার্মের কাজ শুরু করা হবে। দপ্তর ইতিমধ্যে কারখানা চালু করার জন্য প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী দেওয়ার উদ্যোগ গ্রহণ করে। সবসময় তার কারণ কি উপরের উত্তরের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় এই সুপার ফার্মটি প্রায় 5 বছর আগে নির্মাণ হয়েছে। দীর্ঘ সময় পর্যন্ত মাটিটা বিদ্যুতের সংস্থানের ব্যবস্থা ছিল না। মন্ত্রী যেটা বলেছিলেন ইদানিং সেই জল এবং বিদ্যুতের ব্যবস্থা সেখানে নেওয়া হয়েছে। একটা দপ্তরে যদি তার পরিকাঠামো 5 বছর পার হয়ে যায়, এটা আবার মেট্রিকের সময় আছে, সেটা যদি চালু করা না। আমি বিশেষভাবে আপনার মাধ্যমে দপ্তরের মাননীয় মন্ত্রী মহাশয়কে এবং দপ্তরে যারা আধিকারিক রয়েছেন তাদের এই বিষয়ে আগ্রহ কম রয়েছে। এটা আবার একবার বিধানসভাতে আমি উত্থাপন করেছিলাম। ওই সময় বলেছে যে ইমিডিয়েট সেটা চালু করা হবে, কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও এই ফার্মটি চালু করা হচ্ছে না। আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে এই ফার্মটির পাশে আমাদের থাকছড়া একটি গ্রাম পঞ্চায়েত রয়েছে।
এবার এই পঞ্চায়েতটি সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত। প্রধান উপপ্রধান মহিলা, 7 জন কি 9 জন মেম্বার মহিলা, চেয়ারম্যান মহিলা এবং পঞ্চায়েত সেক্রেটারি মহিলা, পঞ্চায়েত সমিতির সদস্য মহিলা। তো আমার প্রস্তাব থাকবে যাতে ওই পঞ্চায়েতকে এই ফান্ডটা হস্তান্তর করা হয়, তাহলে মাতৃশক্তিরা উৎসাহিত হবে, অর্থাৎ মহিলাদের দ্বারা এই ফান্ডটি যাতে পরিচালিত। আমি মাননীয় মন্ত্রী আপনার মাধ্যমে মন্ত্রীকে রিকোয়েস্ট করবো দপ্তরে যারা আধিকারিক রয়েছে যাতে ওই পঞ্চায়েতকে দিয়ে পড়ে এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে ডাক্তাররা সেটাকে তার স্বাস্থ্য পরীক্ষা করবে, তাদেরকে ট্রেনিং দেবে, এতে মহিলারা কাজের একটা উৎসাহিত হবে এবং সেটা অন্তত পক্ষে পরিচালনার ক্ষেত্রে সহায়ক ভূমিকা নেবে এবং মহিলারা সে কাজের সঙ্গে যুক্ত হতে পারবে, যাতে ইমিডিয়েট সেটাকে মহিলাদের বা পঞ্চায়েতকে আপনার মাধ্যমে করতে চাই যে আজকে নগর এবং দেবীপুর দুইটার মধ্যে প্রচুর জমি আছে, সম্পত্তি পড়ে আছে, এটা অফিসর সঠিকভাবে এইগুলি জমিগুলি এবং ব্যবহার করতে পারছে, এগুলি কাজ করবে কি এটি আমার Honorable Speaker sir, মাননীয় বিদ্যালয় মন্ত্রী মহোদয় সাপ্লিমেন্টারি যেটা উল্লেখ করেছেন এটা অনেকটাই সত্য। আমার যদি এর আগে একটা তিনি বলেছেন যে প্রশ্ন এনেছেন তখন হয়তো আমি ছিলাম আমাকে হিসাবে করতেন। আমার মনে আছে আমি লাস্ট টাইম গোমতী জেলা যখন রিভিউ মিটিং করি তখন বিষয়টা রেজ হয়েছিল এবং সেই অনুযায়ী আমরা ইনস্ট্রাকশন দিয়েছিলাম। এটাও স্বীকার করা যাবে না কিছু একটা নেগলিজেন্সি সেখানে ছিল এবং যারা সেই কাজ দিয়েছে কনস্ট্রাকশন পার্টিসিপেট করার জন্য এই কাজটা 18-19 সাল থেকে শুরু হয়েছে, প্রায় 1 কোটি 60 লক্ষ টাকা ব্যয়ে এই গোমতী জেলার 4 লাখ সুপার পাওয়ারটি করার জন্য এবং সেখানে যে কম্পোজিশন ধরা হয়েছিল কাজে, যেমন ড্রেনেজ সিস্টেম সহ 30টি সুকরের জন্য ফুডিং শেড নির্মাণ, কাভার্ড এন্ড আনকাভার্ড, ড্রেনেজ সিস্টেম সহ 10টি পুরুষ সুকরের জন্য বোল্ট ট্যাঙ্ক শেড নির্মাণ, কাভার্ড এন্ড আনকাভার্ড, রাট প্রুফ গোডাউন নির্মাণ, 2টি ম্যানুয়াল পিট নির্মাণ, আরসিসি ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ, লেবার এটা প্রায় শেষের পথে রয়েছে। এখন আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি আমাদের ডেপুটি ডাইরেক্টরকে, স্পেশালি এটা বলা হয়েছে যে এটা ইমিডিয়েটলি কমপ্লিট করে এটা হস্তান্তর করার জন্য। তবে মাননীয় বিধায়ক আরেকটা জিনিস যেটা বলেছেন যে এখানে এসএসজি গ্রুপ মহিলাদের দ্বারা যেটা পরিচালিত আছে তার হাতে হস্তান্তর করার জন্য আমি মাননীয় বিধায়ককে আশ্বস্ত করবো সেটা আগে একবার হস্তান্তর হোক, তারপর আমরা আপনার সাথে বসে আলোচনা করবো। মাননীয় বিধায়ক রাপদ জমাতিয়া মহোদয় যে বিষয়টা রেখেছেন এটা ঠিক, আমাদের আরকে নগর এবং দেবীপুর দুইটা মার্ক রয়েছে বড় পরিমাণে, কিন্তু আপনি যেটা বলেছেন যে জায়গা খালি পড়ে আছে এটা সত্য নয়, কারণ ওই জায়গায় বেশিরভাগ জায়গা আমরা কিন্তু বর্ডার প্লান্টেশনের জন্য রেখেছি। কারণ আমাদের ত্রিপুরার যে যতগুলি গভর্নমেন্ট ফার্ম আছে এই গভর্নমেন্ট ফার্মগুলোতে যে বর্ডার আমরা ডিস্ট্রিবিউশন করি গ্রিন বর্ডার, ওইগুলো আমরা ওই সমস্ত জায়গাতে আমরা প্লান্টেশন করি। ওকে, মাননীয় সদস্য প্রশ্ন শেষ হলো। যে সমস্ত কারণে চিহ্নিত প্রশ্নগুলো মৌখিক করে দেওয়া সম্ভব হয়নি সেগুলো সব তারা চিহ্নিত প্রশ্নগুলো উত্তরবদ্ধ সবার টেবিলে পেশ করার জন্য সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে বন্ধুদেরকে আমি অনুরোধ করছি। আপনার মাধ্যমে তারপরে দাবি করছিলাম, আবার বলছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা জানতে চাই, আলোচনা করছি। মুখ্যমন্ত্রী একটা কাজে দিয়ে গেছিল খুবই ভালো এবং আমাদের রাজ্য থেকে নির্মূল হয়ে গেছে তো দেখলাম 250 কোটি টাকা একটা তাদের বিহারের জন্য একটা প্যাকেজ হয়েছে। আমরা জানতে ইচ্ছুক যে মানুষ 50% অফ দ্য পপুলেশন এখন ফ্লাডে এবং ধসে বিপর্যস্ত। কেন্দ্রীয় সরকার আমাদের আজকে তারিখ কি সাহায্য করেছে? অ্যাডভান্স 40 কোটি দেওয়া ছাড়া, আমাদের অ্যাডভান্স দেওয়া ছাড়া আর কি প্যাকেজ এই বন্যা দুর্গতদের এবং ধসের যারা আক্রান্ত
হয়েছে 5 বছর পুরো চেয়ে যাচ্ছে। কি আমরা পেলাম আজকে তার মধ্যে দয়া করে মাননীয় মুখ্যমন্ত্রী তার খুশি হবে দিল্লি থেকে দিল্লি ফেরত এসছে স্বাভাবিক খবর একদম থাকে কালকে যদি আপনাকে বলেছিলাম কারণ আমি কি বলছিলাম কোনো ব্যাপারে শুধু মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন ভালো প্রশ্নটা উঠিয়েছে। মাননীয় মন্ত্রী যখন করেছেন আজকে যখন আমি আমার লাস্ট বক্তব্য আমি রাখবো সেখানে আমি পূর্ব আমার একটা ব্যাপার হলো স্যার, আপনার মাধ্যমে আমি ফাইন্যান্স মিনিস্টাররা বিধায়কদের আমি অনেক কপি দিয়েছি খবর নিয়েছি এবং দিনগুলি পাঠানো এগুলো ভদ্রলোক আছে বাদল রায় সিএস গ্রেড 1 ওখানে খুব ডিলে করে এবং রিটার্ন করে হ্যাঁ এটা আপনার আপনার মাধ্যমে সরকার মামলাইতে 11 মামলায় রশিরাম একাডেমি গত 1 সেপ্টেম্বর 5 সেপ্টেম্বর একজন আয়ুষ ডেভেলপমেন্ট একটা ছেলে 6 পরে উক্রেনে এই করে আমি রত্নবাবু শেষ করি না পার্সোনাল বলতে পারছে দেখি যা আউদার আরে স্যার ব্যক্তিগত নাম নিয়ে আর বলতে পারবো না আরে ব্যক্তিগত নাম নিয়ে বলা যায় না। আরে একজন ছাত্র আরে অফিসারের কাছে নিয়ে বলা ব্যক্তিগত নাম নিয়ে বলা যায় না। ব্যক্তিগত নামটা বাদ দিয়ে যারা একজন ছাত্র উনি কি সাইডে আপনার বলার মধ্যে উনি দিবে আমরা কি করবো বলা বলবো না স্যার একজন ছাত্র হুক লাইন স্কুলে হুক লাইনে এবার 1 সেপ্টেম্বর মানদাইতে মারা গেছে এই ব্যাপারে কোনো এমআই করা হয় না। বিদ্যুৎ বিভাগের সাব ডিভিশন অফিসার গিয়ে দেখে এটা সাবসিকুয়েন্টলি এটা পরিপূরণ করানো হয়েছে এবং এই ব্যাপারে এটা ছেলে যে মারা গেল আমি ভাবছিলাম একজন অপেক্ষা করছিলাম যদি আমাদের মাননীয় মন্ত্রী খুব ডাইনামিক ম্যান আমাদের অপোজিশন লিডার ছিলেন উনি উঠাবেন যেহেতু এই যাই হোক, আমি বলবো এটা এই ছাত্রটা যে এই মারা গেল তাকে কি কম্পেনসেশন দেওয়া হলো এবং কি কেন ওই স্কুলটা উত্তরায়ণে চালু ছিল পরিষ্কার অ্যাকশন না হলে স্যার দুটি খুবই মর্মান্তিক ঘটনা। একটা যে কুমারঘাটে যে রথযাত্রাতে 10 জন লোক মারা গেছে এই রথকাণ্ডে। আরেকটা হলো নটিং ছাড়া চাওয়া সেখানে বিশাল অঙ্কের টাকা তোলা হয়েছে। একজন অফিসার সম্ভবত সাসপেন্ড হয়েছে। এটা যখন প্রথম উঠে দ্বিতীয় অধিবেশনে মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করেছিলেন নটিং ছাড়ার ব্যাপারে তদন্ত হবে এবং দোষী তার সাথে যারা রেকমেন্ড করেছেন তার বিরুদ্ধে অ্যাপ্রোপ্রিয়েট ব্যবস্থা নেওয়া হবে। আর রথকাণ্ডের ক্ষেত্রেও তদন্তের মাধ্যমে সেখানে কাদের কার্যবিধিটা হবে, কাদের উন্নয়নটা হবে, কাদের শাস্তি ব্যবস্থা করা হবে। এটা গেল সেশনে মুখ্যমন্ত্রী বলেছিলেন
তদন্ত চলছে, নিশ্চিত থাকুন, ব্যবস্থা হবে। 4 মাস কত হয়ে গেছে? 6 মাস। এই দুটো ক্ষেত্রে তার অবস্থা কি? আমি ইনস্ট্যান্টলি মাননীয় মুখ্যমন্ত্রী বলতে না পারেন আজকে হাউস শেষের দিকে হলো এই দুটো যে স্ট্যাটাসটা কি এ কথা বললে আমরা কি হবে? স্যার, এই হাউস নিয়ে আমি অবগত করতে চাই একটা খুব সিরিয়াস বিষয়। বিষয়টা হচ্ছে আমাদের রাষ্ট্রের সুরক্ষার বিষয়। আমরা জানি বাংলাদেশে একটা ঘটনা, ওখানে সরকারের একটা পরিবর্তনের পর একটা কি অবস্থা চলছে, ভারত বিরোধী একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। এবং গতকালকের পত্রিকায়, চ্যাম্পিয়ন পত্রিকায়, আমবাসাডার স্টেশনে বাংলাদেশি আটক। অর্থাৎ এখানে রাষ্ট্র সুরক্ষার বিষয়টা এই কারণে আসছে যে যেহেতু সেখানে ভারত বা আমাদের রাষ্ট্র থেকে একটা বিরোধীর একটা অবস্থা তৈরি, কাজেই এই অবস্থাতে যদি এভাবে বাংলাদেশের নাগরিকরা আমাদের দেশে এসে ষড়যন্ত্র করবে না বা ক্ষতি করবে না তার কোনো কিন্তু একটা গ্যারান্টি নেই। তার কারণে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ রাখবো আপনার মাধ্যমে যাতে করে এই বিষয়টা একটু নজর দেওয়া হয়। কারণ কদিন আগেই ইউপিতে, উত্তরপ্রদেশের জামিয়া হাবিবি নামে একটা মাদ্রাসা, সেখানে ভারতীয় নকল নোট চুরি করার কারখানা ধরা পড়েছে এবং সাথে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জিহাদ ঘোষণা করার একটা দলিল কিন্তু সেখানে এসে ন্যাশনাল মিডিয়াগুলো সেগুলো কাভারেজ করেছে। তার কারণে আমি মনে করি যে আমরা যেহেতু রাষ্ট্রবাদে বিশ্বাস করি, রাষ্ট্রের সুরক্ষাটাই প্রাধান্য, কাজেই এভাবে যদি বাংলাদেশি নাগরিকরা বিনা বাধায় এখানে ঢুকে বা প্রবেশ করার একটা সুযোগ পায়, সেটা কিন্তু আমাদের জন্য খুব সিরিয়াস একটা বিষয়। এই কেন্দ্র সরকারের মাধ্যমে যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় তার ব্যবস্থা করেন, আমি তার আর্জি জানাচ্ছি। মাননীয় স্পিকার Please, Shalom to the please, bear with us. উদ্বোধন করেছি রেফারেন্স পিরিয়ড উল্লেখ বিষয়গুলি বলা মাননীয় সদস্যরা এবং সবার কার্যসূচি হল রেফারেন্স পিরিয়ড। আজ 6টি রেফারেন্স পিরিয়ড সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী স্বীকৃত হয়েছে। রেফারেন্স পিরিয়ডের কথাটি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য সুদীপ রায় হবেন। এখন আমি অভিজাত কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তুকে বিবৃতি দেওয়া হয়। বিষয়বস্তুটি হল 3টা 6টা আছে, 3টা শুধু ডিসকাশন। কেন বলছি? 2 নম্বর আইটেম বিশাল দরবার শুরু আমরা কার জন্য আমাদের দরকার নেই। 6 নম্বর আইটেম অলরেডি আমি বলছেন লে চলবে, কারণ ব্যাটারি অনেক কথা আরেকটা হলো 4 নম্বর, এটাও কিন্তু বাংলাদেশের কথা মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু তারা বলে দিয়েছে। সুতরাং 3টা ডিসকাশন ঠিক আছে। আর এর মধ্যে বিষয়বস্তু হলো regarding the progress of TRESP in 23rd tribal dominated blocks of Tripura. Second, clarification গুলো maximum অনেক গুলো আছে বলো না বাবু না সবাই ঠিক আছে আপনার তো একটাকে ক্লিয়ারলি বলুন তিনি বর্মন সুদীপ বর্মন নিয়ে উত্তরবঙ্গ জেলায় জিপস নামে একটি 14,400 কোটি টাকা বহুক্ষেত্রীয় প্রকল্প বিশ্বব্যাংকৃত অনুমোদিত হয়েছে। 1 মার্চ 2024 বিশ্বব্যাংকের সাথে ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। উল্লেখিত লোন সম্পর্কিত চুক্তি কার্যকর হয় 20 মার্চ 2024 তারিখ থেকে।
এই প্রজেক্টের মেয়াদ 6 বছর। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল ত্রিপুরার 8টি জেলা জুড়ে 23টি জনজাতি অধ্যুষিত ব্লকের জীবিকার সুযোগ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণ ও দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি করা, শিক্ষার গুণগত মান নিশ্চিত করা, জনজাতি এলাকায় সড়ক পরিষেবা উন্নয়ন করা। এই ব্লকগুলি হল রূপাইছড়ি, শিলাছড়ি, পরবুক, অম্পিনগর, ইল্লা, জম্পুজলা, পদ্মবিল, কোলাশিখর, মঙ্গিয়ারদাবি, বেলবাড়ি, লেপমুলা, রাজামারা, বান্দাই, জম্পুইহিল, কাকছড়া, লালচুরি, দরদা, রয়সাবাড়ি, শাহমনু, গঙ্গানগর, ডুমুরনগর, মনু, পেচারগড়। এর মধ্যে রয়েছে 12টি স্পেশাল ব্লক। এই প্রকল্পের মূল 3টি প্রধান উদ্দেশ্য: 1 নম্বর, জীবিকার মান উন্নয়ন, যার জন্য মূলত কাজ করবে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন TRLM, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, মৎস্য দপ্তর, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর। 2 নম্বর, শিক্ষার গুণগত মান নিশ্চিত করা, যার জন্য মূলত কাজ করবে শিক্ষা দপ্তর। 3 নম্বর, জনজাতি এলাকার সড়ক পরিষেবার উন্নয়ন, যার জন্য মূলত কাজ করবে PWD NRL। এই প্রকল্পের মূল বাস্তবায়িত অর্থ পরিমাণ 1,400 কোটি টাকা। বাস্তবিত অর্থের 80% অর্থাৎ 1,120 কোটি টাকা বিশ্ব ব্যাংক ঋণ হিসেবে দেবে এবং 20% অর্থাৎ 280 কোটি টাকা রাজ্য সরকারের অর্থায়নের প্রকল্পটি রূপায়িত হবে। এই প্রকল্পটির নোডাল দপ্তর হল জনজাতি কল্যাণ দপ্তর, চিফ অপারেটিং অফিসার। বিভিন্ন ক্ষেত্রে স্পেশালিস্টদের নিয়ে একটি প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট তৈরি করা হয়েছে। 5টি ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট সহ 23টি ব্লকে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট স্থাপন করা হয়েছে। এছাড়া এই প্রকল্পের অধীনে ধুলা, মৎস্য দপ্তর, শিক্ষা দপ্তর, পূর্ত দপ্তর, তথ্য প্রযুক্তি দপ্তরের 7টি প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট স্থাপন করা হয়েছে, যাদের মাধ্যমে মূলত এই প্রজেক্ট সকল কাজ রূপায়িত হয়। আমায় মো আমলে না লাগে আমার লাগলা কোয়েলি Government of India, Government of Tripura, Tribal Welfare Department. এখানে 1400 কোটি টাকা দেওয়া হবে US ডলার। এবার আমার বক্তব্য হচ্ছে জনজাতিদের সাথে আদিবাসীদের সাথে কাজ করা হবে, সুশীলকে আফ্রিকাদের জন্য ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং এর জন্য। গভর্নমেন্ট অফ ত্রিপুরা ট্রাভেল ওয়েলফেয়ার দপ্তরের তরফ থেকে স্বাক্ষরিত করার পর ওয়ার্ড কম্পেয়ার যে এটাকে একটা সোসাইটিতে রূপায়িত করা। এই সোসাইটিটা TRLS সোসাইটি অ্যাক্ট 1960 সালে জানেন। এখন এই যে 1400 কোটি টাকার মধ্যে
been completely sideline করে কিছু কনসালটেন্সি এজেন্সি এই সোসাইটির মাধ্যমে নিয়োগ করা হয়েছে 1400 কোটি টাকা। এখন 3 বছরের জন্য আপাতত 3 বছরের জন্য বেশ কিছু কনসালটেন্সি এজেন্সি এই সোসাইটি নিয়োগ করছে। কি এলিএ অ্যাসোসিয়েটস সাউথ এশিয়া প্রাইভেট লিমিটেড in association with Excel Green EnviroCare, New Delhi. Sesta Development Services in association with Seven Sister Development Assistant, Guwahati, Assam. Deloitte Township, Tomatsu, India, LLP, Kolkata. TNM Services Consulting Private Consortium with Language and Learning Foundation and Vikramshila Education Research Society. The Transform Trust in Consortium with People for Action, New Delhi. Brand Thornton Bharat LLP, AFC India Limited, New Delhi. JK Trust Bombay in JV with Ernst and Young LLP, Gujarat. সব মিলে দেখা যাচ্ছে এই কনসালটেন্সি এজেন্সি গুলো আপাতত এখানে 3 বছরের একটা টাকার হিসাব 200 কোটি টাকা 200 কোটি টাকা 3 বছরের লিগে তাদের কি না আবার এটা ধরেন আবার 3 বছরের লিগে 6 বছর প্রজেক্ট আবার 3 বছরের লিগে আবার টাকা দিব, তাহলে 1400 কোটি টাকার মধ্যে যদি এই কনসাল্টিং এজেন্সি নেওয়া জায়গা, এখানে আপনি দেখতেছি অফিসার গ্যালারির মধ্যে আপনার ফিনান্স সেক্রেটারি আছে, একটু ডাক দিয়ে জিজ্ঞেস করেন তাই। দিস ইজ এ লুটপাট, দিস ইজ অফ ফর এন্ড বাই দ্য কনসালটেন্ট দিস প্রজেক্ট। পুরো আপনাদেরকে আমরা আপনাদেরকে অ্যাডজেক্টিভ লাগাই, আসলে অ্যাডজেক্টিভ প্রাপ্ততা এদিক দিয়ে বয়ে দিচ্ছে। সবাই না, সবাই না। আপনারা তো ডিপে যেতেছেন না, আপনাদেরকে সামনে রেখা বিশাল পরিমাণ টাকা, আমাদের যে টাকা, আদিবাসী জনজাতিদের উন্নয়নের টাকা লুটপাট চলছে অবাধ। কি করব এবার দেখেন, এবার দেখেন এটা তো একটা কনসালটেন্সি রয়ে যেতেছে। এবার কিছু নিয়োগ করছে এই সোসাইটি, বেতনটা শূন্য, সিওও 1,75,000 পার মান্থ, স্পেশালিস্ট ইনস্টিটিউশন বিল্ডিং এন্ড সোশ্যাল ইনক্লুশন 3 লক্ষ পার মান্থ, স্পেশালিস্ট ট্রাইবাল ডেভেলপমেন্ট ট্রেনিং এন্ড নলেজ ম্যানেজমেন্ট 3 লক্ষ, স্পেশালিস্ট এনভায়রনমেন্ট সেফগার্ড 3 লক্ষ, স্পেশালিস্ট MNE and MIS 3 লক্ষ, স্পেশালিস্ট এগ্রিকালচার এন্ড হর্টিকালচার 3 লক্ষ, স্পেশালিস্ট লাইভস্টক 3 লক্ষ, স্পেশালিস্ট ফিশারি 3 লক্ষ, স্পেশালিস্ট পোস্ট হারভেস্ট মার্কেটিং 3 লক্ষ, স্পেশালিস্ট ফিনান্স 3 লক্ষ, স্পেশালিস্ট HR এন্ড অ্যাডমিনিস্ট্রেশন 3 লক্ষ, স্পেশালিস্ট প্রকিউরমেন্ট 2 লক্ষ, স্পেশালিস্ট সোশ্যাল সেফগার্ড জেন্ডার সিটিজেন এনগেজমেন্ট 3 লক্ষ, অ্যাসোসিয়েট সোশ্যাল এন্ড এনভায়রনমেন্টাল 45,000, অফিস অ্যাসিস্ট্যান্ট 24,000, ইয়াং প্রফেশনাল 40, সাপোর্ট স্টাফ গ্রুপ ডি 16,000, প্রোগ্রাম ম্যানেজার এগ্রিকালচার হর্টিকালচার PHM 60,000, প্রোগ্রাম ম্যানেজার লাইভস্টক 60,000, প্রোগ্রাম ম্যানেজার ফিশারি 60,000, প্রোগ্রাম ম্যানেজার ইনস্টিটিউশন বিল্ডিং 60,000, প্রোগ্রাম ম্যানেজার MNE 60,000, এডিশনাল প্রোগ্রাম ম্যানেজার ফিনান্স 45,000, ফিনান্স এন্ড প্রকিউরমেন্ট অফিসার 45,000, MNE 45,000, MIS এন্ড ডাটা এন্ট্রি অপারেটর 35,000। এই বেতন প্রতি মাসে 1 কোটি টাকা করে, লগভগ 1 কোটি টাকা করে শুধু বেতন যাইতেছে। এবার আয় একটু খবর লইয়া
1400 কোটি টাকা জনজাতি আদিবাসীদের ডেভেলপমেন্ট, গাড়ি বডিটাই তো ঢুকতে পারতো না, গাড়ি যে যার মতো গাড়ি চলছে, নাম করে আপনার নাম করে আমি ভাড়াক্রান্ত করতাম। খাওয়া আপনাদের খাইতেছে কত টাকা বিলও যাবে না, তারা কিন্তু খাইছে 2,500 টাকা করে পার প্লেট বিল। মানে লুটপাট, যা যেটা মধ্যে তেসা টাকা নষ্ট হইতেছে। আর মুখ্যমন্ত্রী নজর দেওয়া দরকার। আমার বক্তব্য হয়েছে ট্রাভেল ওয়েলফেয়ার দপ্তরের আধিকারিকরা কি আপনি সো ফেলিওর যে আমার সোসাইটি করতে হইব? আমার নোডাল ডিপার্টমেন্ট স্বাক্ষরিত সই করছে ট্রাভেল ওয়েলফেয়ার, সব লুটপাটের পথে। এটা আপনার অবিলম্বে, এবং আমি কাউন্সিল মিনিস্টার থেকে অবিলম্বিতার মধ্যে হস্তক্ষেপ করুন। আমার একটা দোয়া ঈশ্বর, আমি আর এই যে নিয়োগ করছে ঠাকুর, আন্দামান থেকে আনছে, উড়িষ্যা থেকে আনছে, বিভিন্ন জায়গা থেকে আনছে লোক, আমাদের যে লোক না, মানে লুটপাট, যা যেমন যেতে টাকা বিভিন্ন জায়গায় লুট করা। আপনাদের ডিগ্রিটি আছে, ডিগ্রিটা নষ্ট করে জীবনের শেষ কথা টাকা না, জীবনের শেষ কথা সম্পর্কের তোলা হবে। এটা বলে মানুষের উত্তর লাগে। আমি বলতাম না আপনার ওই মহাবীর এমপির নিউ দিল্লির মধ্যে যে 3 PhD ফেরার মধ্যে আমি যদি বিজ্ঞান আপনি মহাবীর এমপির দিল্লির মধ্যে ফেরার মধ্যে কোন যাবে যাবে কোথাও আমি বলতাম আপনার যে ওই ফেব্রুয়ারির মধ্যে কয় বেহাল যে আপনি পেট্রোল পাম্পে আপনার নামে পেট্রোল পাম্প পেট্রোল করে দিলাম একবার দিলাম। আমি দেখলাম মধ্যে আপনার গোয়েলের পেট্রোল পাম্প আমি বলতাম না আমার ডিজেল কমাই দেবে, আমি বলতাম না আমি বলতাম না যে আপনার দিয়ে দেওয়া না এরকম ছোড়া দিয়ে না একটা বিল্ডিং থেকে দাম হবে একটা দুধ আছে বলতাম না বিল্ডিং না আমরা দিতে পারি এটা ব্যবসা বাণিজ্য ঠিক আছে। আপনার হচ্ছে মঙ্গল আর নাজর আজকে কনস্ট্রাকশন কি করতেন ভগবান জানেন, আমিও বলতাম এটা আমার দিতে দেন ঠিক আছে। আমি মন্ত্রী কতদিন আপনি আমি মন্ত্রী কতদিন নিচ্ছি আমি মনে 1.5 লক্ষ টাকা 1 টাকা আমাদের 5 লাখ টাকা দিয়ে আমি বেতন নেই। আপনার মন্ত্রী আমি ওই টিএসপিতে ফোন করে বলতাম না ফোন করে বলতাম না আরে স্যার আমাদের সকলের কিচ্ছু নয় টিএসপিতে ফোন করে বললাম না আমাদের ওই 20% লাভ এগুলো আপনি করবেন না আমার মুখ্যমন্ত্রী দেখতে হাউ বিভিন্ন কোয়ালিফিকেশন মেনশন করছে, কম্পোজের এক্সপিরিয়েন্স আছে। আমি 5 করছি 1.5 বছর হয়েছে, আমি কেমনে আমি 10 বছর এক্সপিরিয়েন্স আমি জমা দিলাম, কেমনে আমি চাকরিটা পাইলাম? This money is for the socio-economic upliftment of the indigenous people of my state. This is not for good part. মাননীয় অধ্যক্ষ মহোদয়, এবার শেষ করে আপনার ভাবেন আপনার সুন্দর হইব এটাই যে এত বড় যে একটা ঘটনা ঘটছে আমাকে সিম্পল সাজেশন থাকবো, আপনি পার্সোনালি নিজে উদ্যোগ নিয়ে ছুটবেন, আপনি এটা অনুসন্ধান করবেন, ঠিক আছে।
এবং এই টাকা যে অর্থে লোন অফিসে কত পার্সেন্ট করে লোন ডলারে এপ্রিসিয়েশন হয় টাকা আমরা জানেন ঠিক আছে এই 200 কোটি টাকা আপনি 6.25% বিলা আমাদের লোন দিয়েছি ডলারে কিন্তু এটা এপ্রিসিয়েশন ডিপ্রিসিয়েশন লগে এই ইন্টারেস্ট তো সাবসেট করবে কিন্তু টাকা বলে দিয়েছে তো বলে দিয়েছে দেখবেন ঠিক আছে যা বলে টোটাল বলে দিয়েছে আমার কাছে ভালো তো আমি ইউপিসি জানি ঠিক আছে because these 400 crores are putting 1,400 crores the group for the Tata Motors was okay it is not that was in future the burden will lie with the state people of the state আমাদের ট্যাক্স টাকা দিয়ে আমাদের লোনটা যে লোন এটা এই লোন আমাদের নিতে করতে হবে কারণ না কোনটা টাকা লোন আছে না ঠিক আছে এই যেগুলো আমরা করতে চাই রেফারেন্স পিরিয়ড আচ্ছা মাননীয় সুদীপ বর্মনকে আমি বলতে চাই যে ওনার যে সম্পত্তি আছে উনি যে বর্তলা মহানপুরের যে সম্পত্তির গুলি যে কিনছে ওনারও সব আমরা জানা আছে উনি কি পরিচিতা দেওয়া এটাও আমরা জানা আছে আমার ছেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমার ছেলে আমার ছেলের নামে আমি এই ঠিক আছে বিশেষ করতে পারবে না বিশেষ হলো আপনার ছেলেকে পেট্রোল পাম্প থেকে আমি মা কাছে চাইলাম আপনার ঘুরে পেট্রোল পাম্প থেকে মা কাছে চাইলাম ওকে যেটা সুদীপ বর্মন বলেছে এটা আমি দপ্তরের আধিকারিকদের সঙ্গে আমি করব থ্যাংক ইউ স্যার ঠিক আছে সাভার জনসন বাবু একেবারে পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মহামন্ত্রী করছে ইনকাম বিষয় বলে সঞ্জয় বাবু বাবু পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মহামন্ত্রী করছে ইনকাম বিষয়বস্তু ডিগ্রি দেওয়ার জন্য বিষয়বস্তু হল রাজ্যের পার্বত্য এলাকায় বসবাস করে সমস্ত অংশের মানুষের পরিচিত বাণিজ্য সরবরাহের জন্য সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্পর্কে যে নোটিশ এখানে দিয়েছেন সেটা হচ্ছে রাজ্যের পার্বত্য এলাকায় বসবাসকারী সমস্ত অংশের মানুষের পরিশ্রিত পানীয় জল সরবরাহ করার জন্য সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া। আপনারা আমি আপনার মাধ্যমে অবস্থা জানাতে চাই 15 আগস্ট 2019 সালে কেন্দ্রীয় সরকার জল জীবন মিশন প্রকল্প ঘোষণা করে। এরপর থেকেই রাজ্যে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর পার্বত্য অঞ্চল সহ প্রতিটি গ্রামে পরিবারে পাইপলাইনের মাধ্যমে নিয়মিতভাবে পানীয় জল সরবরাহ করছে এবং সেটা মিশন রুটে সেটা করে যাচ্ছে। রাজ্যের পার্বত্য অঞ্চল সহ গ্রামীণ এলাকায় মোট পরিবারের সংখ্যা 7,50,257, যার মধ্যে 3 সেপ্টেম্বর 2024 ইংরেজি পর্যন্ত 6,23,632 সংখ্যক পরিবারে পাইপলাইনের মাধ্যমে পানীয় জলের সুযোগ দেওয়া হয়, অর্থাৎ 83.13% রাজ্যের পার্বত্য এলাকায় বসবাসকারী সমস্ত অংশের মানুষের পরিচিত পানীয় জল সরবরাহ করার জন্য পানীয় জল
ও স্বাস্থ্য বিধান দপ্তর জল জীবন মিশন প্রকল্পের অধীনে বিভিন্ন উৎসের মাধ্যমে পানীয় জল সরবরাহ করছে, যেমন গভীর স্বল্প গ্যাসের গভীর নলকূপ, জল পরিশোধনাগার, উদ্বোধনীমূলক এবং ইনোভেটিভ প্রকল্প ইত্যাদি। পার্বত্য এলাকায় যে সকল অঞ্চলে বিদ্যুৎ বসবাস জল বহনকারী স্তরের অপ্রতুলতা রয়েছে, সেই সকল এলাকায় ছড়া, নালা এবং জলাধারকে যে জল আছে সেখানে ইনোভেটিভ প্রকল্প তৈরি করা হয়েছে এবং তার কাজ এখনো চলছে। এখনো পর্যন্ত রাজ্যের মোট 432টি এই ধরনের ইনোভেটিভ প্রকল্প দেওয়া হয়। আরো 243টির মতো ইনোভেটিভ প্রকল্প সেটার কাজ চলছে এবং 31শে মার্চ 2025 সনের মধ্যে জল জীবন মিশন প্রকল্পে রাজ্যের পার্বত্য এলাকা সহ প্রতিটি গ্রামীণ পরিবারে এই পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হবে। সেইভাবে আমাদের দপ্তর কাজ করছে, আমাদের সরকারের কাজ। বর্তমানে রাজ্যের বেশিরভাগ যে পার্বত্য এলাকাটি রয়েছে ভিলেজ কাউন্সিল নিয়ে গঠিত, এখানে মোট পরিবারের সংখ্যা 3,26,426, যার মধ্যে 2,59,458 পরিবারের পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে, অর্থাৎ 79.41%। স্যার, আমার বিধানসভার মধ্যে মাধ্যম ভিসিতে যেদিন আমি ভিসিতে গেছিলাম, তো প্রত্যন্ত এলাকা রিমোটেস্ট এরিয়া, এইখানে চিন্তারাম পাড়া এবং এইভাবে প্রায় 7টি গ্রামের মধ্যে এখনো পানীয় জলের সংকট এবং এখানে দেওয়া হচ্ছে না। তো তাদের একটা প্রবলেম হচ্ছে, আমি এখানে জিজ্ঞেস করেছিলাম দপ্তরের আধিকারিকদেরকে, ওনাদের বক্তব্য ছিল যে সেখানে লেয়ার পাওয়াটা খুবই কঠিন, যার কারণে তাদেরকে এখনো দপ্তর চেষ্টা করছে কিন্তু এখনো তাদেরকে দেওয়া যাচ্ছে না। তো আমার একটা অনুরোধ থাকবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আপনার তরফ থেকে, আপনার মাধ্যমে, সেখানে বিকল্প হিসাবে আমি যেটা শুনছিলাম, জলীয় বাষ্পের মাধ্যমে দিনে মিনিমাম 300 লিটার জল পাওয়া যায়, পানীয় জল, বিশুদ্ধ জল। সেই মেশিনারি যদি ওইখানে সেটা করা যায় তাহলে বিকল্প হিসেবে তাদের একটা উপকার হবে। ধন্যবাদ। বলছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টা একটা জোড়া গুরুত্বটা আমাদের অর্জন ভুল হয়েছে, ছোট ভোট পরিবারের এমন অবস্থা হয়েছে, ভুলটা তো ধরতেই হবে, তার পরিবারকে রক্ষা করার জন্য এই খুনে যেহেতু একটা রাজনৈতিক খুন, সেই রাজনৈতিক খুনের পরিপ্রেক্ষিতে তার পরিবারের একজনকে কর্মসংস্থানের জন্য অবলম্বন করছে। ঠিক আছে। পঞ্চমী উদযাপন করেছিলাম মানব সদস্য শ্রী রঞ্জিত দাস মহোদয়। এখন আইন উদযাপনের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী অনুরোধ করছি বিষয়টি বিভিন্ন বিষয়বস্তুগুলো আবির্ভূত দেওয়ার জন্য। বিষয়বস্তু হলো রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের অধীন বিভিন্ন পরিচক্র ভগ্ন অফিস কোয়ার্টারগুলি পুনর্নির্মাণের ব্যবস্থা করানো সম্পর্কে লেবার করি অনেক লেবারের জন্য মাননীয় মহোদয়, আমাদের মাননীয় দাস মহোদয় বলেছেন, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের অধীনে বিভিন্ন পরিচক্র ভগ্ন অফিস কোয়ার্টারগুলো পুনর্নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হয়। আমি আপনার মাধ্যমে জানতে চাই যে আমরা এই বিষয়টা নিয়ে খুবই অবগত, এর জন্য একটা পাবলিক অ্যাসেট
যাতে দীর্ঘস্থায়ী এটা রক্ষণাবেক্ষণ হয় এবং বিভিন্ন যে আমাদের গভর্নমেন্টের সম্পত্তিগুলো আছে তার তদারকি অন্যান্য যেসব জিনিসগুলো আছে আমাদের গভর্নমেন্ট রাজ্য সরকারের এই যে সংশ্লিষ্ট বিভাগে আমরা টোটাল অফিসার একটি অ্যাসেট রেজিস্ট্রেশন অ্যাসেট রেজিস্টার মেনটেন করার জন্য আমাদের দায়িত্ব সমস্ত দপ্তর বিভিন্ন দপ্তরের যেসব তথ্য বা অন্য অফিস ও কোয়ার্টার সেগুলো পুনর্নির্মাণের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরগুলো নিজস্ব প্রয়োজনের জন্য নির্ভর করে তো পরিত্যক্ত অন্য অফিস ও কোয়ার্টারগুলো পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কাছ থেকে যে নোডাল হিসাবে নিয়ে দেখবেন সেগুলো ডিপার্টমেন্টের কাছে পাঠাবেন ইনফরমেশন নেবেন সেগুলো দেখে বিল্ডিং এর রেট্রোফিটিং এবং তার পুনর্নির্মাণ সম্ভব কিনা তারা উচ্চ দপ্তর কর্তৃক পর্যবেক্ষণ করা হবে। যদি ইহা সম্ভব হয় বিল্ডিংটি পুনর্নির্মাণের জন্য উচ্চ দপ্তর কর্তৃক তৈরি করে এবং তার প্রয়োজনীয় অনুমোদন অর্থে সন্তানের জন্য সংশ্লিষ্ট এবং প্রয়োজনীয় অনুমোদন অর্থে নিশ্চিতকরণ পাওয়া গেলে উচ্চ দপ্তর পিডব্লিউডি কর্তৃক টিকা হাতে নেওয়া হবে। পুনর্নির্মাণের কাজ প্রযুক্তিগতভাবে সম্ভব না হয় বিল্ডিংটিকে কোনো ডেমোলিশ করার প্রস্তাব দেওয়া এইরকম ক্ষেত্রে বিল্ডিংটির কাঠামোর ধরন এবং তার যে বয়স তার উপর ভিত্তি করে সংরক্ষিতমূলক রিজার্ভ ভ্যালু মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কাছে প্রেরণ করা হয়েছে। উক্ত দপ্তর বিগত 3 বছরে বিভিন্ন দপ্তরের মোট 56টি বিল্ডিং এর যে রিজার্ভ ভ্যালু সেটা মূল্যায়ন ধন্যবাদ যে এই বিষয় নিয়ে চিন্তাধারা করছেন এবং বিশেষভাবে দীর্ঘ পুরাণ যেমন ব্রহ্মপুর প্রজেক্টে যে সময় ব্রহ্মপুর প্রজেক্ট অনেকগুলো পুরনো ঘটনা অমরপুরের বহু পুরানো বাংলা পুরাটা তৈরি করা হয়েছে বিভিন্ন দপ্তর আকারে ফায়ার সার্ভিস এবং এসডিপি অফিস এবং বিভিন্ন দপ্তরের এই সমস্ত ঘর যেগুলো এখন খুঁজে এবং কিছু কিছু লোক সেগুলোকে অবৈধভাবে সেগুলোতে স্বাস্থ্যের কোনো রেগুলিও সরকারকে দিচ্ছে না যেহেতু সেগুলো পরিত্যক্ত সুতরাং সেখানে কোনো যদি দুর্ঘটনা ঘটে সেটা সরকারের উপরে এসে পড়ে এগুলোর মধ্যে বিভিন্ন জঙ্গলে চড়া বিভিন্ন অবস্থা তৈরি হয়েছে সুতরাং মাননীয় মন্ত্রী মহাশয় মাননীয় মুখ্যমন্ত্রী সেই দৃষ্টি আকর্ষণ উনি বলেছেন যে সেগুলোকে দেওয়ার জন্য একটা ভোট তিনি মোড়া ভোট তৈরি করেছেন সেটা ভাঙমুক্ত এবং সেগুলোকে পরে এবং নতুন করে অত্যাধুনিকভাবে সেই ঘরগুলো করা এর মধ্যে আমি এবারে যে ফ্লাডের যে অভিজ্ঞতা যে সমস্ত বন্যা প্রভাবিত এরিয়াগুলোতে যাতে দোতলা করা হয় সেগুলোতে পরে যাতে উপরে সেখানে হল তৈরি করা হয় যাতে কোনো কারণে আবার বন্যা দেখা যায় যে প্রতি 10 বছর অন্তরে বন্যার প্রাদুর্ভাব দেখা যায় আমাদের এয়ারপোর্টগুলোকে উল্লেখ করা হয়েছে যাতে মানুষ সেখানে থাকার ব্যবস্থা অনেকগুলো যে উঁচা জায়গাগুলো রয়েছে সেগুলো পরিত্যক্ত সেগুলো যদি ওই সময় যদি সেগুলোকে সংস্কার করা হতো মানুষকে সেখানে রাখা যায় এবং বিভিন্নভাবে সেখান থেকে রেগুলিও পাওয়া যায় এই যে পরিত্যক্ত ঘরগুলোকে নিলাম দিলে পরে সেগুলোকে যেহেতু যেগুলো ড্যামেজ হয়ে গেছে সেগুলোকে নিলাম দেওয়ার পরে সরকারের একটা রেভিনিউ আসবে সেখান থেকে অর্থাৎ সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা তাই যেগুলো সেগুলো ভেঙে বা দুর্ঘটনা ঘটতে পারে তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সেটা যে নোডাল অফিসারদের মাধ্যমে সেটা দ্রুততার সঙ্গে সেগুলো করে এবং অমরপুরে বিভিন্ন যারা সরকারি কর্মচারী তাদের থাকার জন্য জায়গা নেই যে থাকার পরটা তারা ভাড়া থাকে সুতরাং এগুলো পুরানো সেগুলোকে তাড়াতাড়ি করে করা দরকার এর মধ্যে অমরপুরে মাননীয় মুখ্যমন্ত্রী আন্তরিকতা দুটো কোয়ার্টার এখন সংস্কার করে সেখানে আবার নতুন করে করার জন্য সংস্কার করা হবে সেগুলো যাতে অতি দ্রুততার সঙ্গে শুরু করা আমাদের বক্সনগরে একটা বিদ্যাজ্যোতি স্কুল আছে সেই বিদ্যাজ্যোতির মাঝখানে থেকে শুরু এখানে মাঝখানে একটা স্যার আমাদের ওয়াটার ট্যাঙ্কি আছে এটা তৈরি হয়েছে প্রায় 5-7 কোটি টাকা দিয়ে গত 2 বছর আগে ওই ওয়াটার ট্যাঙ্কি থেকে পরে একটা লোক মারা গেছে এটা কিন্তু এটা ড্যামেজে আছে আজকে 4-5 বছর ধরে মানুষ করে বলি করেছেন একটা স্টেজে সব ওইগুলো কিন্তু এটা যদি ইমিডিয়েটলি করা হতো তাহলে স্কুলটা বেঁচে যায় মাঝখানে স্কুল মাঝখানে আপনি মুখ্যমন্ত্রী থ্যাংক ইউ স্যার
এমআরএস গ্রেডের সরাসরি যোগ্যভাবে উৎপাদন করেছেন মাননীয় সদস্য শ্রী নির্মল বিশ্বাস এবং শ্রী শৈলেন্দ্র জন্য লাভ হবে। এখন আমি এমপ্লয়মেন্টের ব্যাংক পাওয়ার ব্যাপারে বারবার এটা আর করে নেই, এবং দিতে বছরে বুঝতে পারেন না বারবার বিষয়বস্তু হলো গত 5ই আগস্ট 2024 দৈনিক সমাজ পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত অতলম্বভাবে ডুবে যাচ্ছে বেকারদের ভবিষ্যৎ সম্পর্কে সংবাদপত্র। এটা এলোপেশিয়া গতকালকে বলে দিয়েছে, আলোচনা হয়েছে অনেক, লিঙ্ক করেছে। কেমন দৃষ্টি আকর্ষণের নোটিশ উল্লেখ্য বিষয় বিবৃতি করলাম। মাননীয় সদস্যগণ এখন সবার কার্যসূচি হল দৃষ্টি আকর্ষণের নোটিশ। আজ 5টি দৃষ্টি আকর্ষণের নোটিশ এবং সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ বিবৃতিতে স্বীকৃত হয়েছে। প্রথম দৃষ্টি আকর্ষণের নোটিশ গ্রহণ করেছেন মাননীয় সদস্য সুদীপ রায় বর্মন। নোটিশের বিষয়বস্তু হল রিগার্ডিং পারমিশন বাই দ্য জিওটি টু ইউজ referral hospital IGM as teaching hospital by Tripura Scientific Medical College. এখন আমি উত্তর দৃষ্টি আকর্ষণ হিসেবে বিবৃতি প্রদান জন্য স্বাস্থ্য দপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী অনুরোধ করছি। লিঙ্ক করে উনি প্রথমে আমি মাননীয় বিধায়ক মহোদয়কে ধন্যবাদ দেব, এই যেভাবে শিক্ষার বিষয়ে নজর রাখতে সত্যি আমি মানে এই বিষয়টা সবসময় আমি দেখতাম নিউজ পেপারে ইত্যাদি ইত্যাদি। যাই হোক যেমন এখানে এসছে আমিও চাইতাম রাজ্য সরকার কর্তৃক মেডিকেল কলেজ স্থাপনে তার সীমাবদ্ধ রাখে। কোথায় কোথায় কিন্তু রাজ্য সরকার মেডিকেল কলেজ করতে পারে। ভারতবর্ষের বহু জায়গায় গিয়ে দেখেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে আমাদের সময় তো মেডিকেল কলেজ গভর্নমেন্ট ছিল, প্রাইভেট ছিল। ধীরে ধীরে কিন্তু বহু জায়গার মধ্যে আমরা দেখলাম যে প্রাইভেট মেডিকেল কলেজ চলে আসে। এখানে ভারত সরকার বেসরকারি খাতে যাতে মেডিকেল কলেজ আরো বেশি করে হয় এবং যার জন্য যে সরকারি হাসপাতালগুলো আছে তার শিক্ষণ হাসপাতাল হিসেবে ব্যবহার করার অনুমতি দিয়েছে। মানে যেগুলো গভর্নমেন্টের ডিস্ট্রিক্ট হসপিটালে হোক, স্টেট হসপিটালে হোক, ইভেন মেডিকেল কলেজ, যদি কেউ মেডিকেল কলেজ প্রাইভেটে খুলে সে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াই বলেছে যে আরো মেডিকেল কলেজ প্রাইভেট সেক্টর কোম্পানি আসুক এবং তাদেরকে ইউজ করা, সেখানে ডিসিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। 1999 সালে মেডিকেল কলেজ প্রতিষ্ঠান নিয়মাবলী ধারা 2(5) এবং ন্যাশনাল মেডিকেল কমিশন 2023 সালে নতুন মেডিকেল প্রতিষ্ঠান স্থাপন, নতুন কোর্স চালু করা এবং আসন সংখ্যা বৃদ্ধি সম্পর্কে সেখানে নির্দেশিকা করা হয়। যথাযথ সরকার কোনো ব্যক্তি, পাবলিক সংস্থা, ট্রাস্ট, সমিতি, প্রতিষ্ঠানের সাথে সমঝোতা চুক্তির মাধ্যমে সরকারি হাসপাতালে শিক্ষণ হাসপাতাল হিসাবে ব্যবহারের অনুমতি দিতে পারে। যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং এনএমসিরও সেইভাবে গাইডলাইন্স করেছে। তো এই নিয়মের অধীনে ভারত সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেশের বিভিন্ন স্থানে 157টি নতুন মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে, যার মধ্যে উত্তরপ্রদেশে 27টি মেডিকেল কলেজ। কয়েকটি বেসরকারি মেডিকেল কলেজের উদাহরণ এখানে আপনাদের সামনে রাখতে চাই এবং সেখানে যে গভর্নমেন্ট যে হসপিটালগুলো আছে সেখানে শিক্ষণকারী টিচিং হসপিটাল হিসেবে সেখানে ব্যবহার করা হচ্ছে। কস্তুরবা মেডিকেল কলেজ ব্যাঙ্গালোরে, সিন্ধুদুর্গ মানে সেখানে তিলক সরকারি হাসপাতালের একটা অংশ গভর্নমেন্ট। সিন্ধুদুর্গ শিক্ষক প্রসারক মন্ডল মেডিকেল কলেজ গভর্নমেন্ট, সেখানে সিন্ধুদুর্গ সরকারি হাসপাতালে একটি অংশ ব্যবহার করে। যে মেডিকেল কলেজ যাবেন করে সেখানে চিকাপুরি জেনারেল হাসপাতাল ব্যবহার অনুমতি দিয়েছে। ডক্টর DY পাতিল মেডিকেল কলেজ পিম্পলি পুনে, ইয়সন্তরাও চৌহান মেমোরিয়াল হাসপাতালের সাথে সমঝোতা চুক্তি হয়েছে।
আমাদের এখানে শান্তিনিকেতন মেডিকেল কলেজ, যেটা বোলপুর পশ্চিমবঙ্গে, যেটা এখানে আমাদের যেটা নিয়ে আমি প্রশ্ন করছি, সেখানে পশ্চিমবঙ্গে বোলপুর সাব ডিভিশনাল হাসপাতালের সাথে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেখানে চুক্তি আছে। কেরালা রাজ্য সরকার বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থীদের সরকারি মেডিকেল কলেজে পোস্টমর্টমে দেখার অনুমতি দিয়েছে। উপরোক্ত উদাহরণ থেকে এটা স্পষ্ট যে সরকারি হাসপাতালগুলোকে আমরা টিচিং হসপিটাল হিসেবে ব্যবহার করতে সাধারণ নিয়ম। আগের বছরগুলোতে আমরা দেখেছি ত্রিপুরা সরকার 2006 সালে ত্রিপুরা মেডিকেল কলেজ টিএমসি স্থাপনের জন্য মেমোরিয়াল হাসপাতালকে তৎসময় সেটা জেলা হাসপাতাল ছিল, গ্লোবাল এডুকেশন ট্রাস্টকে শিক্ষণ হাসপাতাল হিসেবে ব্যবহারের অনুমতি দিয়েছে। সবার পরবর্তীতে ত্রিপুরা সরকার টিএমসি শিক্ষার্থীদের জন্য ময়নাতদন্ত পর্যবেক্ষণ এবং অন্যান্য মেডিকেল কাজ করার উদ্দেশ্যে এজেন্সি মড কমপ্লেক্স ব্যবহারের পর্যন্ত অনুমতি দেওয়া হয়। অর্থাৎ এই মুদ্রা না যে গভর্নমেন্ট হসপিটালে আপনি ব্যবহার করতে পারবেন না, আপনারা আপনারটা করতে পারবেন। এছাড়াও রাজ্য সরকার আগেও করেছে, এখন আমরা করছি, যেগুলো বেসরকারি ফার্মেসি, নার্সিং এবং প্যারামেডিক্যাল কলেজগুলোতে সরকারের হাসপাতালের সুযোগগুলো ব্যবহার করার অনুমতি দেয়। যেমন এজেন্সি, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল, জেলা হাসপাতাল, শিক্ষণ হাসপাতাল হিসেবে শিক্ষার্থীদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে, যেখানে একটি নির্দিষ্ট ইউজার ডেভেলপমেন্ট ফি দিতে হবে, প্রদান করতে হয় যা সরকার দ্বারা। ত্রিপুরার কিছু বেসরকারি প্রতিষ্ঠান যেমন ত্রিপুরা ইনস্টিটিউট অফ টিপস টেকনোলজি, ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স, এটা আপনাদের সময় এসে হয়েছে, ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, ভবন ত্রিপুরা কলেজ অফ সায়েন্স এন্ড টেকনোলজি, ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, ত্রিপুরা সুন্দরী কলেজ অফ নার্সিং, নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আইএলএস নার্সিং ইনস্টিটিউট, এইসব বেসরকারি কলেজগুলো ত্রিপুরার বিভিন্ন সরকারি হাসপাতালে এই সুবিধা ওনারা গ্রহণ করছে এবং দেওয়া হয়েছে। এখন স্বাধীন ট্রাস্ট জানিয়ে আছে যা কলকাতার এডিশনাল রেজিস্ট্রার অফ ইন্স্যুরেন্সের অধীনে নিবন্ধিত এবং বোলপুর পশ্চিমবঙ্গে একটি মেডিকেল কলেজ চালানোর তাদের এক্সপিরিয়েন্স আছে। 12 মার্চ 2024 তারিখে ত্রিপুরা মেডিকেল এডুকেশন ডাইরেক্টরের কাছে ওনারা একটা আবেদন জমা দেয়, যাতে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালের কিছু অংশ একটি গ্রামীণ স্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্র এবং একটি নগর স্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্রকে এই টিচিং পারপাসে ব্যবহার জন্য অনুমতি ওনারা চেয়েছেন। ট্রাস্ট উল্লেখ করেছে যে তারা পশ্চিম ত্রিপুরার রানীর খামা মধুবন এলাকায় 20.40 একর জমি ওনারা কিনেছেন, যেখানে তারা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ নামক একটি মেডিকেল কলেজ শুরু করার পরিকল্পনা ওনারা করেছে। একটি সিনিয়র অফিসারের দল 13 মার্চ 2024 তারিখে সেই রানীর খামা মধুবন আগরতলাতে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন এবং ওনারা সেখানে গিয়ে দেখেন যে স্বাধীন ট্রাস্ট ইতিমধ্যে মেডিকেল কলেজ, হোস্টেল এবং তাদের নিজস্ব 500 শয্যার হাসপাতাল অলরেডি নির্মাণ কাজ শুরু করেছে, যা আগামী 1 বছরের মধ্যে সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। তারা আগামী 5 বছরের মধ্যে 1000 বেডের একটি মাল্টি স্পেশালিটি হাসপাতাল সম্পূর্ণ করার পরিকল্পনা করছে, যেটা ওনারা বলেছেন। সম্প্রতি তারা 2024 সালের আগস্ট মাস থেকে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ টিএমসিতে টিএসএমসি তাদের নিজস্ব, সেখানেও আউটডোর কিন্তু ওনারা শুরু করে দিয়েছে। স্বাস্থ্য বিভাগ স্বাধীন ট্রাস্টের যে নিবন্ধন সম্পর্কিত সমস্ত নথি এবং ন্যাশনাল মেডিকেল কমিশনের মান অনুযায়ী একটি মেডিকেল কলেজ স্থাপনের যোগ্যতা যাচাই করেছে এবং আইন বিভাগের মতামত সংগ্রহ করেছে। ন্যাশনাল মেডিকেল কমিশন 29 জুন 2024 তারিখে প্রস্তাবিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং শিক্ষণ হাসপাতালের সুবিধা পরিদর্শন করার পর এই যে আইনসি এখন আমরা এমসিআই করতাম 2024-25 শিক্ষাবর্ষ থেকে 150টি এমবিবিএস আসনে ভর্তি করার অনুমতি লেটার অফ পারমিশন, সেটা আপনি জানেন যে কমিটি এলপি দেওয়া হয় প্রদান করেছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় যে 2024
25 শিক্ষাবর্ষ MBBS ভর্তি পরীক্ষা শুরু করার জন্য ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজকে ওনারা কনসেন্ট অফ এপ্লিকেশন দিয়েছে। তাহলে স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগ ত্রিপুরা সরকার স্বাধীন ট্রাস্টের আবেদনের বিষয়টি পরবর্তী সময়ে ভারত সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নীতি অনুযায়ী বিবেচনা করে এবং ন্যাশনাল মেডিকেল কমিশন দ্বারা নির্ধারিত প্রয়োজনীয়তা শংসাপত্র অর্থাৎ এসেনশিয়ালিটি সার্টিফিকেট 27 জুন 2024 তারিখে স্বাধীন ট্রাস্টকে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে জারি করা হয়। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ শুধুমাত্র তাদের নিজস্ব কিভাবে আমরা কিছু ওনাদের উপরে আমরা কিছু শর্ত রেখেছি। ওনারা কি বলছেন, ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ শুধুমাত্র তাদের নিজস্ব হাসপাতাল নির্মাণটা যতক্ষণ পর্যন্ত সম্পন্ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা আমাদের এই IGM হাসপাতালকে কিছু অংশ টিচিং হসপিটাল আপনি জানেন অনেক সময় যেখানে আপনার মেডিসিন সার্জারি অক্সিজেন এইসব জায়গার মধ্যে আসতে হয়। আই থিঙ্ক যদি ওদের হসপিটাল শুরু হয় প্রথম থেকে আরো নিচে দিকে যে আপনার যে বায়োকেমিস্ট্রি হলো প্যাথোলজি হলো সেগুলো তারা ব্যবহার করে। স্বাধীন ট্রাস্টের পরীক্ষার ফল অতিরিক্ত সজ্জা এবং প্রয়োজনীয় যেগুলো খরচ তাদের বহন করতে হয়। কিন্তু ওখানে ফল বানাতে হয় পড়াশোনার জন্য আপনি জানেন স্টুডেন্টদের পড়ার জন্য তাদেরকে কিছু করা। স্বাধীন ট্রাস্টের প্রতি শিক্ষার্থীদের জন্য বছরে 10,000 টাকা ফি ব্যবহার যে করবে তার জন্য ফি ত্রিপুরা সরকারকে প্রতিটা স্টুডেন্টের জন্য 10,000 করে এই ত্রিপুরা সরকারকে দিতে হবে। তাছাড়া IGM হাসপাতালের একটি অংশ ব্যবহারের সময় যদি কোনো কারণে সেখানে কোনো ক্ষতি হয় তাহলে 2 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে 150টি MBBS আসনে 50% এই 150টা NMC থেকে ওরা নিয়োগ পেয়েছে লেটার অফ পারমিশন, আর 50% ত্রিপুরা যারা স্টুডেন্ট আছে তাদের অর্থাৎ যেহেতু 175টি আসন ত্রিপুরার যে স্থায়ী বাসিন্দাদের জন্য সংরক্ষিত করা। ত্রিপুরা সরকার স্বাস্থ্য সেবার উন্নয়নকে আপনারা সবাই জানেন যে আমাদের প্রাইভেট আপনিও নিজেও স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, আমি দেখেছি তখন আপনিও অনেক চেষ্টা করেছেন। তো আমরাও সেইভাবে আরো চেষ্টা করছি আরো বেটার হয় এবং সেটাকে আমরা প্রায়োরিটি সেক্টর হিসেবে আমরা সবসময় বলে থাকি বাসনা। তো সেখানে আমরা চাই যে চিকিৎসা, শিক্ষা, বিশেষজ্ঞ ও সুপার স্পেশালিটি সেবা সামগ্রিক উন্নয়নে বেশ কয়েকটি পদক্ষেপ আপনারা জানেন আমরা নিয়েছি, যা রোগীদের যেটা আগে বাইরে রেফার করা হতো তার কিন্তু অনেকটা আস্তে আস্তে করে অনেকটা কমে যাচ্ছে এবং এই ধরনের হসপিটাল বা মেডিকেল কলেজ যখন হবে তাহলে অনেকটা ধীরে ধীরে কিন্তু যেটা বাইরের যেটা আপনি তারা বলেন যে জায়গাগুলি বিক্রি হয়ে যাচ্ছে, আমাদের উদ্দেশ্য আছে যে ত্রিপুরাতেই যেন আমাদের যারা পেশেন্ট সেখানে ট্রিটমেন্ট হয় সেই দিকে আমরা কাজ করছি। আপনারা এর মধ্যে জানেন যে জিবি হাসপাতালে আমরা সেই সুপার স্পেশালিটি গুলোকে আমরা স্ট্রেংথেনিং করছি। ত্রিপুরার জনগণের জন্য অঙ্গ প্রতিস্থাপন অর্গান ট্রান্সপ্লান্টের সেই সুবিধাও আমরা অলরেডি কিডনি ট্রান্সপ্লান্টের মধ্যে করেছি, সেই ব্যবস্থা আমরা চালু করছি, আগামী দিনে আরো করব। স্বাস্থ্য সেবার উন্নয়নের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কি বলছে যে ডাক্তার এবং জনসংখ্যার যে অনুপাত তার পার্সেন্টেজ 1:1000 অবশ্যই এটা টার্গেট। এখানে বলা হয়েছিল যে আমাদের স্টুডেন্ট এবং টিচারের পার্সেন্টেজ এটা টার্গেট থাকে পূর্বীর হয়ে প্রচেষ্টা থাকে একটু আগে এই বিষয়ে কিন্তু বলা হবে 1:1000 অর্জন করা অবশ্য যা বর্তমানে ত্রিপুরায় 1:3440 আচ্ছা আমরা কিন্তু এখন অনেক পিছিয়ে। তো এর জন্য এই ধরনের মেডিকেল কলেজের খুবই প্রয়োজন। এই ক্ষেত্রে সরকার ন্যাশনাল মেডিকেল কমিশন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালে MBBS এর আসন সংখ্যা আপনারা জানেন যে আমরা অনুমতি পেয়েছি 100 ছিল সেটাকে 150 করা হয়েছে এবং পোস্ট গ্রাজুয়েশনের আসন সংখ্যা আমরা অনেক চেষ্টা করে সেখানেও কিন্তু অনেকটা বেড়েছে। সুতরাং ত্রিপুরা একটি বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন রাজ্যের অর্থনীতিতে আমি আশা করি তার বিনিয়োগ আকর্ষণ করবে, ত্রিপুরা শিক্ষার্থীদের চিকিৎসা শিক্ষার সুযোগ বাড়বে এবং দীর্ঘমেয়াদী রাজ্যের স্বাস্থ্যসেবা উন্নতি করবে। রাজ্যে
বসে জন্য কোনো ব্যক্তিকে কেউ যিনি এই সংস্থার নাম recently also we have been questioned by the CBI. আমার বক্তব্য হচ্ছে গভর্নমেন্টের কাছে কোনো কন্টিনজেন্সি কিংবা কন্টিনজেন্সি ফান্ড আছে যদি এই সংস্থা যদি মালিক কিংবা এই ট্রাস্টের চেয়ারম্যান যদি অলরেডি কিংবা তার অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্সেস ভেরিফাইড হয়েছে কিনা সরকার in case of any problem or incident of ours is found guilty of offences or is CBI question him, does the government have any contingency plan or contingency plan to carry on with this cause? এই কথাটি কারণ নট ইনডেপুটেড পারসন এবং আগে গুলো করে এবং আমি ফুলটা ডিপার্টমেন্টের মধ্যে শুধু 8টা ডিপার্টমেন্ট টেস্ট করা আপনি খুঁজবেন আপনার অফিসারদের বলবেন খুঁজবেন ফ্যাকাল্টি ডেফিসিয়েন্সি অ্যান্ড ডিফল্ট এটা ইস্যু করুন অ্যানাটমি বিভাগ এই সময় যদি একটা অ্যাসোসিয়েট প্রফেসর একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যিনি সিনিয়র রেজিডেন্ট ফিজিওলজি একজন প্রফেসর একজন অ্যাসোসিয়েট প্রফেসর একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 3 অ্যাসোসিয়েট বায়োকেমিস্ট্রি 1 প্রফেসর ডক্টর সুশ্রুত সেন্স নেম doesn't appear in NMC website, meaning he has got no teaching experience. There was shortage of 1 professor and 2 SR. Pharmacology. Professor Dr. Adarsh Kumar Shetty's name doesn't appear in NMC website, meaning he has got no teaching experience. Associate Professor Dr. Namdai Bhutia. It's a মজাদার ব্যাপার Namdai Bhutia is specialized in medicine and not in pharmacology as per NMC website. Associate Professor Dr. তাহলে এই বক্তব্যকে মেডিসিনের একে দেওয়া হচ্ছে ফার্মাকোলজি Associate Professor Dr. Nivedita Saroki's name doesn't appear in NMC website, meaning she has no teaching experience. So faculty shortage 1 professor here and 2 associate professor. Pathology. I'm a doctor. You know doctor department here. Dr. Ashish Jyotilal Mandlik is specialized in surgery and not in pathology as per NMC website. Like pathology দেখানো হচ্ছে তাহলে ওখানেও shortage by 1 professor. Microbiology. Dr. Tanuja Bhattacharjee hasn't completed the total teaching experience as associate professor. She needs to be promoted as professor. There is shortage of 1 professor. Forensic medicine. Shortage 1 professor, 1 associate professor, 1 assistant professor, and 3 SR. Community medicine. Professor Dr. Rajendra Bhaviskar's name doesn't appear in NMC website, meaning he has no teaching experience. Shortage 1 professor, 1 assistant professor, and 1 SR. This is the synopsis of the 8 out of the 20 departments that is going to impart education and health facilities for the state of Tripura. আমার এই সংক্রান্ত এবং ফেডারেল এডুকেশনের এডুকেশনের কোটা কি দরকার সবগুলো আছে একাডেমিক বিভাগে আমার প্রশ্ন হচ্ছে Tripura is a very small state
যদি কথা ছিল অন্যান্য জেলার মধ্যেও আপনারা ছড়িয়ে দেবেন মেডিকেল কলেজ সবাই দেখা করার ওদিকে যাচ্ছি কোথায় কি হয় না হয় একটু কথা আপনি জানেন না আমরা জানো সবাই সম্পর্কে স্মল স্টেট এবং স্মল সিটি হাউ স্টার্টেড কার থেকে জমি কেনা হয়েছে মধ্যে কি হয়েছে ওদিকে যাচ্ছি আমার শুধু একটাই সরকারি একটা বেসরকারি একটা মেডিকেল কলেজ হবে ইট ইজ দ্য পলিসি অফ দ্য স্টেট গভর্নমেন্ট যদি পলিসি হতো ক্যাবিনেট কোনো সিদ্ধান্ত নেবে এনওসি দেওয়ার সময় ক্যাবিনেটের মঞ্জুরি দরকার হয় না ক্যাবিনেটের মঞ্জুরি হয়েছে কিনা জানতে চাই ফের আলোচনা হয়েছে কিনা আমি জানতে চাই এবং আপনার পেছনে আপনার নাম মনে কিছু বলা ইউনিভার্সিটিতে আমাদের চেনাশোনা প্রফেসর আমার ফ্রেন্ড আমার কলিগ এরাও রয়েছে আমার সঙ্গে পড়াশোনা করে যারা এরা রয়েছে এরা তো বললাম ইনফ্রাস্ট্রাকচার রেডি না একটা বিশাল করে শর্টেজ ছিল যখন আমাদেরকে কোর্স করেছে আপনার নাম বানিয়ে জন্য হোয়াট ইজ ইন্টারেস্ট যে আপনার নাম এবং যেটা ফোর্থ ভিক্টোরি ইট ওয়াজ প্রবলেম 8th of May তারা ইনফেকশনে গিয়েছিল যে হরিবল সিচুয়েশন ইজ নট এট অল ইনফ্রাস্ট্রাকচার ইজ নট অল রেডি পরবর্তী সময় থেকে মহাপুরুষ ডেকে নিয়ে আপনার নাম বানিয়ে তাদেরকে পোস্ট করা হয়েছে বলা হয়েছে ইমিডিয়েটলি তুমি পারমিশন দাও এই যে টোটাল জিনিসটা খুঁজে দেখবেন এটা অনুরোধ থাকবে খুঁজে দেখবেন এটা যে কেন জিনিসগুলো ঘটবে আপনার পেছনে আপনার নাম থাকবে এই যে বোলপুর যে শান্তিনিকেতন আমাদের একটা হাসপাতাল অনুমতি দেবে মেডিকেল কলেজ হবে কিন্তু এটা খোঁজখবর নেব না এখন পর্যন্ত বোলপুর থেকে ফার্স্ট ব্যাচ অফ এমবিবিএস ডক্টরস পাস আউট হয়নি ইউ অলসো নো এখন পর্যন্ত বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে তারা পাস আউট তারপরে ফোর্থ ইয়ার স্টুডেন্ট পাস আউট মানে একটা স্টুডেন্ট ডক্টর হিসেবে বেরোয়নি এখন বোলপুর থেকে আর আমরা এখানে সুযোগ করে দিলাম তাকে সমস্ত কিছু এনওসি থেকে শুরু করে ইউনিভার্সিটি থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি মানে বলবো না ওই শব্দটা আমি লাগাতে চাই না টাকা দিয়েছে তারপরে বিগুলো বলতে চাই ঠিক আছে সমালোচক করে আমার বলছি কি এত বড় একটা ঘটনা ঘটে গেল যে একটা আনরিকগনাইজড আমি বলবো যেহেতু এখনো ফার্স্ট ব্যাচ অফ এমবিবিএস ডক্টর হ্যাজন্ট পাসড আউট ফ্রম দ্য বোলপুর এবার আপনি দেখুন সিটে কেন কোশ্চেন করুন তার মানে এই প্রফেশনে সে ভেরি রিসেন্টলি শিখেছে এবং না যে বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজ আজকে 20-25 বছর ধরে সুনামের সাথে এই হাসপাতাল চালিয়ে আসছে মেডিকেল কলেজ চালিয়ে আসছে ভালো তারপর ওখানকার was a very good associate with বাংলাদেশের পুরো বিভাগ থেকে না অনুব্রত মণ্ডলের তৃণমূল কংগ্রেসের বিশাল বড় নেতা খুব সহযোগী তাকে সিবিআই দেখেছে এখন আমি বলবো যে বড় সিবিআই কেন মানে যে বড় পাচারের অভিযোগ প্রচুর টাকা বানিয়েছে না ইউ ওয়ান্ট টু ইনভেস্ট ভেরি ইনভেস্ট ওখানে একটা ভুল করে বলেছে আর কোথায় করবে সফটওয়্যার তৈরি করে রিকমেন্ড জন্য করেছে ওরা জায়গা টাকা পাতা করেছে এখন বিল্ডিং তুলেছে এখন সরকারকে পরবর্তী সময় স্টেপ করবে এনওসি দেওয়ার আগেই তো আপনি তো ফার্স্ট হবে যে আমি আই অ্যাপ্রোচ দ্য চিফ মিনিস্টার অর দ্য হেলথ মিনিস্টার I want to set up a medical college. I will purchase it. But if you don't want to give the land, I purchase a plot of land. First, সে জায়গা টাকা কিনে সে বিল্ডিং কনস্ট্রাকশন করে তারপরে এলো সরকারের কাছে পয়সি সরকার এতটা অসহায়
কিসের দেশে সরকার ঢুকে চালাতে দিচ্ছে? Why the council of and the council of ministers সবাই অনুমতি দিয়ে এটা ফাইল এটা কি পরিস্থিতি তৈরি হলো যে এরকম ভাবে একটা সুনাম জন্মত না কারো পাস আউট হয়নি, এখন 1 বছরের একটা স্টুডেন্ট পাস আউটের অপারেশন তারা তাদের কনফারেন্স করতে দেখায়। তো হঠাৎ করে এই সমস্ত করে বই পড়ে এরকম পরিস্থিতি হলো, মানে ব্যাপারটা যদি অনুমতি দেয় তাহলে আমরা স্পিকারকে বলবো জয়েন্ট লেজিসলেটিভ অ্যাসেম্বলি কমিটি একটা ফর্ম করে এই সমস্ত আমি যা বললাম আরো যা অনেকের কাছে অনেক তথ্য থাকতে পারে, এই সমস্ত ব্যাপারগুলো আমরা এই জয়েন্ট অ্যাসেম্বলি কমিটি বসে আমরা টোটাল জিনিসটাকে আমরা যদি কখনো ভাবে আমরা যদি বিচার বিশ্লেষণ করি তাহলে দেখবেন it will help you. We are ready, the assembly committee joint assembly committee is ready to help you in all aspects. মানে একটা কমিটি করার অনুমতি দিন বা স্পিকারের নামটা আপনাকে বলছি, একটা কমিটি করার অনুমতি দিয়ে এই টোটাল ব্যাপারগুলো একটু খুঁজে বের করে পোস্টমর্টম করে আমরা যেন আপনার কাছে পরে একটা রিপোর্ট দিতে পারি ফর ইউ টু টেক নেসেসারি স্টেপস। এখানে আমার আমি একসাথে বলেছি, আমি মুখ্যমন্ত্রী বলেছি অনেক বিষয়ই এখানে টেলিভিশন চাওয়া হয়েছে। প্রথমত হল শিক্ষা সংক্রান্ত মামলায় সমস্ত ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকাই সরকারকে থাকা দরকার, কেননা এটা মানব সম্পদ তৈরির প্রশ্নে। যাই হোক, এটা হয়ে উঠছে না, শুধু আমাদের আছে না, কারণ মুখ্যমন্ত্রী অনেক এখানে প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছেন। এবং বিগত সরকারের সময়েতেও এখানেও হয়েছে এবং সে সূত্র ধরেই এখনো হচ্ছে। যেহেতু সরকারের পক্ষে নিজ থেকে করা সম্ভব হচ্ছে না, তো এই জায়গায় আজকে যারা শাসক দল এই ক্ষেত্রে স্বাস্থ্য সেক্টরটাকে রেসপন্ড করার জন্য নির্দিষ্ট অনেক প্রতিশ্রুতিও ছিল। ধলাই জেলাতে বিগত 5 বছরে একটা মেডিকেল কলেজ হওয়ার কথা, এবং তার কোনো নাম উন্নতি। একজন এখান থেকে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন, তিনি একদিন বলছিলেন কি উদয়পুরে গিয়ে উদয়পুরে একটা কলেজ হবে, তারও কোনো খবর নেই। ফলে আমরাও খুশি হতাম, আমরাও আবেদন জানাই। এখন এই যে শান্তিনিকেতন মেডিকেল কলেজটা ইতিমধ্যে অনুমোদন আদায় করে দিয়েছে, এটা খুব ভালোভাবে যদি চলতে পারে আমাদের কোনো আপত্তি নেই। অর্থাৎ প্রাইভেট ইনভেস্টমেন্ট আসতে পারবে না, প্রশ্ন না, আসুক ইঞ্জিনিয়ারিং এ, মেডিকেলে এবং অন্যান্য ক্ষেত্রে। কিন্তু বিষয় হল যে সংস্থা স্বাধীন ট্রাস্ট, তার যে কর্ণধার মলয় পিচ এবং তার যে গুরুদেব বা তার বস এখন তিহার জেলে আছে। কেন? নানা ধরনের এই ইরেগুলারিটির কারণে। তো এই জন্যই সরকারের তরফ থেকে কোনো ধরনের ঘোষণা নেই এই জাতীয় একটা বড় ইনভেস্টমেন্ট হবে মেডিকেল কলেজ। তো স্বাভাবিক যে কোনো সংস্থা সরকারের কাছে আগে অনুমোদন চাইবে, সরকারের পরামর্শ চাইবে। এটা মাননীয় সুদীপ বলেছে, এরকম কোনো খবর বার্তা করার জন্য জানে না, কিন্তু
সেই বিরাট জায়গা ক্রয় করে এগুলো নিয়েও নানা ধরনের কথা উঠছে আরো এগুলো আগামীতে। তারপর বিল্ডিংও বানিয়ে হচ্ছে উইদাউট হ্যাভিং এনি কনসালটেশন, এনি অ্যাপ্রুভাল অর পারমিশন ফ্রম দি স্টেট গভর্নমেন্ট। তো এই কারণে গত সেশনে আমি একটা প্রশ্ন দিয়েছিলাম, এটা ওরাল ইন্ডিয়া প্রেজেন্টেশন হয়নি, রিটেন প্রেজেন্টেশন পেয়েছি, যে এরকম একটা মেডিকেল কলেজ গড়ে উঠছে, সরকার অবগত আছে কিনা বা সরকার অনুমোদন দিয়েছিল। মাননীয় স্বাস্থ্য বার্তামন্ত্রী উত্তর দিয়েছে প্রশ্নই উঠে না, প্রশ্নই উঠে না। Question does not arise. That was in last March. কিন্তু এই মার্চ থেকে জুন জুলাই মাত্র কয়েক মাসের মধ্যে কি হয়ে গেল, কি পরিবর্তন এসে গেল, এবং একেবারে এত দ্রুত হারে রকেট গতিতে সব হয়ে যাচ্ছে। তো এটা যখন পাবলিকলি আসলো, আই উঠে ব্যাপারটিকে অনার দৃষ্টিতে বুঝতে এরকম একটা গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশন হচ্ছে, একদিকে হল হেলথ সংক্রান্ত স্বাস্থ্যের সম্পদ, সেই স্বাস্থ্য দেখভাল করার জন্য যে ম্যান পাওয়ার তৈরি হবে সেই ধরনের একটা কলেজ। সেকেন্ড হল যেহেতু প্রাইভেট ইনস্টিটিউশন, এরা শুধু আমাদের রাজ্যের না, রাজ্যের বাইরেও বহু পরিবারের বহু ছেলে মেয়ের কাছ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নেবে, যে ইতিমধ্যেই কত উঠে উঠেছে কোর্স ফি সেখানে প্রায় 1 কোটি টাকা ধরা হয়েছে প্রিলিমিনারি। এটা গিয়ে যখন কোর্স শেষ পদ্ধতি কোথায় দিয়ে তারা এই জন্য আমি চিঠি লিখলাম, ইমেল একটা মাননীয় মুখ্যমন্ত্রী জাস্ট অ্যাকনোলেজ করেছেন, আই হ্যাভ অ্যাকনোলেজ দি রিসিপ্ট অফ ইউর লেটার, নট অফ স্টেট। তো স্বাভাবিকভাবে শুধু আমি নই, এই রাজ্যের যে কোনো নাগরিকের একটা সন্দেহ উদ্রেক হতে বাধ্য। কেন? যে সরকারি হোক তার হাত ধরে প্রতিষ্ঠা হচ্ছে মোস্ট ওয়েলকাম, কিন্তু এটা টেন্টেড পার্সন, সিবিআই ইজ হান্টিং হিম, এবং আরো অনেকগুলো তথ্য শুনলেন এখানে। হাউ কাম গভর্নমেন্ট রকেট গতিতে সব হলো, এবং নিশ্চয়ই ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট যদি ইনফ্লুয়েন্স না করত, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এত খারাপ একটা দিত। এবং এই জায়গায় আমি আরো বলতে চাই যে স্টেট থেকে এসেছেন পশ্চিমবাংলা, সেই পশ্চিমবাংলার তিনি তৃণমূলেরই হোক, সেখানকার তিনি লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী মহোদয়, he wrote letter to the government of India not to accord any sanction to this Malay Pit. এখানকার পরিস্থিতির বিরুদ্ধে এবং এগুলো সম্পর্কে বহু বিতর্ক আজকে ন্যাশনাল মিডিয়াতে আসছে। তো এই জায়গায় প্রাইভেট ইনভেস্টমেন্ট আসলো, এটা কোনো আপত্তি নেই, আরো 5টি আসবে, বাট যারা ইনভেস্টমেন্ট করবে তাদের স্ল্যাব ক্লিন হওয়া চাই, তাদের রেপুটেশন থাকা চাই, যাতে আমাদের রাজ্যের ছেলে মেয়েরা তারা তাকে চিটেড না, এই রাজ্যের জনস্বাস্থ্য যাতে সেটেড না। তো সঠিকভাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। মানুষ সুদীপ বাবু যিনি মুখ করেছেন এই পলিটিশিয়ান তিনি বলেছেন একটা
হওয়ার জন্য আই অলসো এন্ডোর্স হিজ প্রপোজাল। এবং এটা আপনার জন্য না, এখানে যে লুপহোলস গুলি থেকে যাচ্ছে এবং নিশ্চিতভাবেই লুপহোলস আছে, কেননা মাত্র 3 মাস আগেই দপ্তর বলেছে প্রশ্নই ওঠে না, কোশ্চেন ডাজন্ট অ্যারাইজ, কিন্তু আজকে সেই কোশ্চেন উড়িয়ে দেওয়া হয়। কি মন্ত্র রাখছে, কি দাম রাখছে, কি কাজ করবে, এটা গভর্নমেন্টকে সাহায্য করার জন্য। এই রাজ্যে 40 লক্ষ মানুষের স্বার্থে একটা কমিটি হোক, এতে সংস্থা এসছে, সরকারি ডিভাইস ব্যবহার দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু ইন ফিউচার তারা যাতে কোন ধরনের ডিপ্লোমেসিটা করতে পারে, কোন ধরনের ডিসক্রিপেন্সিস না, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে, এই ক্ষেত্রে যাতে তাকে সেই সংস্থাকে ধরার কারণ সংস্থাটা ট্রেন্ডে, ব্যক্তিটা ট্রেন্ডে, তার পুঁজি, এই পুঁজিগুলো এটা সবের মানি না, কাজে সব দিক থেকে যে আমাদের এই রাজ্যের মানুষ যাতে না থাকে, জনস্বাস্থ্য যাতে বিপদগ্রস্ত না হয়, সেই স্বার্থে এটা করা হোক। ঠিক আছে। Copy of NOC is last, not this. Voter is a copy is there for us. जरा आप नहीं बोलबे ना, এটা আপনাকে copy of second, the Shantinikethan Medical College is a quite federal university সমঝোতা চুক্তি হয়েছে স্টেট গভর্নমেন্ট, সেটার একটা কপি যদি লেখ করা হয় সবাই খুব খুশি। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের হাসপাতালে পড়াশোনা কিন্তু এই সিস্টেমটা ইন্ডিয়ার অন্য কোন স্টেট, প্রধান স্টেটের রেফারেন্স হসপিটালে এই ধরনের প্রাইভেট হসপিটালে তারা পড়াশোনা করতে পারে কিনা, আপনার দৃষ্টিকোণ আমরা কথা বলছি, আপনার সাবডিভিশন কথা বলছি, একটা রাজ্যের প্রধান রেফারেন্স হাসপাতালে কোনো বেসরকারি সংস্থা অন্য রাজ্যে, বেসরকারি মেডিকেল কলেজ অন্য রাজ্যে একটা রেফারেন্স আছে নেই, যে প্রধান রেফারেন্স হসপিটালে এরকম কিছু কেস করতে হচ্ছে। আমরা খুব খুশি হয়েছি এখানে 150 স্টুডেন্ট পড়াশোনা করে 50% মানে 75 জন আমরা ত্রিপুরা, whether through need or the state joint venture করে স্টেটের জয়েন্ট ভেঞ্চার করবে, মানে need তো কোটা চার ভাগ ত্রিপুরা তাহলে আমাদের ছাত্ররা লক্ষ লক্ষ টাকা দিয়ে নিজের প্রশ্ন আনতে পারবে না। আমাদের স্টুডেন্টদের দিকে তাকাতে হবে। আরে আপনি যে কথাগুলো বলেছেন না, সুদীপবাবু বলেনি, আমি যেটা বলেনি এটা বলতেছেন। যা কিন্তু আপনি 50% ত্রিপুরা ছেড়ে গেলেন ট্রান্সফার বলছেন তো, উনি বলছেন যদি বিটের মাধ্যমে হয় কিন্তু ত্রিপুরা হাতে পড়বে না। এই এক্সাম্পল তারা কলেজ দ্য গ্যারান্টি that there are 75 students
will get the opportunity in বিভিন্ন শান্তিনিকেতন মেডিকেল কলেজ। এটা তো এটা কে কিভাবে শুরু করে জিজ্ঞেস করি। ঠিক আছে আমাদের মাননীয় বিধায়ক ওখানেই বলেছেন বিষয়ে বলছেন আমি তো বলেছি দেখুন আমরা কি চাই এটা আমাদের বিষয়ে বলার চেষ্টা করেছেন যে বাইরের থেকে ইনভেস্টার আসতে আমরা এখন একদিকে হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস, সব দিকে বলছি আসুন আসুন আমাদের এই আছে সেই আছে, সবাইকে বলতে হবে যাও প্রথমে গিয়ে ইডি থেকে সার্টিফিকেট নিয়ে আসুন, প্রথমে বলতে হবে যে সিবিআই থেকে সার্টিফিকেট নিয়ে আসবে আর কি না না সার্টিফিকেট নিয়ে আসতে হবে। আমি তো বলছি তো আপনি তো দেখছেন এইভাবে যদি আমরা একটার পর একটা যদি বলতে থাকি ইউনিভার্সিটি আসার সময় অনেক সময় আপনারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে এসেছেন তখন আপনারা বলছেন যেটা কিভাবে আসবো কোথা থেকে আসবো এসব বলেছেন সব ঠিক আছে। এখন কথা হচ্ছে যে একজন ব্যক্তি সম্পর্কে আপনারা বলছেন এখানে ট্রাস্ট কিন্তু আমাদের কাছে যে ট্রাস্টে 3 বছরে আপনি যেটা বললেন লাস্ট 3 ইয়ার্সে যে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি তাদের আছে কি না সেটা কিন্তু গভর্নমেন্ট দেখেছে দেখার পরে কিন্তু তারপরে এই যে নেক্সট টাইম কোনো সেটা এসেছে এবং এখানে মেডিকেল কলেজে যে কোনো ডিপার্টমেন্ট আমরা জানি টিএমসি এই গ্লোবালকে যখন আনবো তখন কিন্তু একই প্রশ্ন দাঁড়িয়েছে এই গ্লোবালের শেয়ার তো সবচেয়ে বড় আন্তর্জাতিক আমি নিজেও চেয়ার মেডিকেল কলেজে কি অবস্থা ছিল চীনের তারও কিন্তু কোনো এক্সপিরিয়েন্স ছিল না কন্ট্রাক্টর ওই লোকটা একটা কন্ট্রাক্টর ছিল তাকে চীন এক্সপিরিয়েন্স দিয়েছে আর এখানে তো মেডিকেল কলেজ আপনার যে সব অবস্থা সে আপনিও ওই পার্টিতে গেছেন মাঝখানে কি মনে হয় ওটা পুরো করতে অত্যন্ত ওই পার্টির সাথে ওগুলো আছে কি বলবো আমাদের যেমন এইসব জায়গার মধ্যে যদি আমরা দেখতে থাকি কে কোন কার সাথে আছে কে দেখবে আমরা দেখবো যে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আছে কিন্তু আপনি বলেছেন 3 বছরে ক্যাপাসিটি আছে সেটা আমরা দেখছি। 2 নম্বর হচ্ছে যে কোন ডিপার্টমেন্ট ফিজিওলজি হোক মেডিসিন হোক সার্জারি হোক সব জায়গার মধ্যে এগুলো দেখবে কে আমরা যেটা দেখবে কে জেনুইন দিতে যেটা সিএতে ওখানে ওরা স্যাটিসফাই বলে তবেই কিন্তু এলওপি দেবে লাগলো পারমিশন যেটা আমাদের যখন জানি যে আমরা যে স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্য বিভাগ দিয়ে বলবে না আপনার নিজে না দেখি না এটা তবুও যেহেতু ধরনের একটা বিচার এক্সপিরিয়েন্স আমাদের ছিল আমি ব্যক্তিগতভাবে এর মধ্যে কিন্তু আমি বেশি করে আরো মানে এই দিকগুলো আমি দিয়েছি নিশ্চয়ই দেখবো আপনি যেগুলো বলেছেন দেখবোই কোথায় কোথায় কারণ এটা আমাদের সবার বিষয় সেগুলো আমি নিশ্চয়ই দেখবো আপনি দেখেন আমরা আপনাকে হেল্প করবো সব অনুসন্ধান করে হেল্প করবো আপনার কাছে রিপোর্ট সামারি রিপোর্ট বলছে আমাদের যে জয়েন্ট যে আমাদের লেজিসলেটিভ কমিটি এটা আপনার একটা হবে এই নোট কিন্তু আমাদের আমার সাথে কোনো অসুবিধা নেই আপনি যে এই আপনারা যদি যান আমার কথা আমি সেটা বলছি আপনারা যদি যান সেখানে আমি এখন বলছি না এই ধরনের জয়েন্ট ইনচার্জ অথরিটি বা যখনই ইনভেস্টার বা এই ধরনের থেকে আপনারা জয়েন্ট এটা কি সম্ভবই না আপনি বলেছেন আমার কথাগুলো বলতে দিন বলতে দিন না এএনসি যখন প্রতিটা ডিপার্টমেন্টে গিয়ে দেখে ফিজিক্যালি দেখে ফিজিক্যালি গিয়ে যখন দেখে তবে তারা সিদ্ধান্ত তবে ওদেরকে পারমিশন দিতে আপনি যেটা বললেন যে যেহেতু ত্রিপুরা গভর্নমেন্ট দিয়ে দিয়েছে এর জন্য এএনসি দিয়ে এটা সম্ভব না এএনসি যে আমরা টিএমসি তে বারবার চেষ্টা করছি 150 সিটের জন্য দিচ্ছে না দেয় না এএনসি একটা এমন একটা সংস্থা যেখানে প্রত্যেক বছর না ওটা কোনো দেবে না না সেটা আমি বলবো আমি তাহলে ভালো
সিবিআই থেকে রিপোর্ট নিয়ে আসুন, ওকে যদি করে থাকে, আমি বলছি যদি ওকে ইউজ করে থাকে তাহলে আমরা চিন্তা করবো না, বলে দিচ্ছি এখানে আজকে যদি এই ধরনের জিনিস আপনারা এখানে ফেস করতে পারেন না পত্রিকা পাবেন আমি জানি না আপনি পত্রিকা পাবেন আপনি যদি সেই সম্পর্কে অভিযুক্ত হয় শাস্তিও পাবেন, অনেকের এগেইনস্টে অনেকে কেস করতে পারে, আমাদের কোনো সমস্যা নেই, আমরা কিন্তু আমাদের সমস্যা নেই, কারণ ফেভারেবল করতে হবে। মেইন হচ্ছে এখানে আমাদের এখন মেডিকেলের সিটের দরকার, এখানে স্বাস্থ্য ব্যবস্থা ভালো হওয়ার দরকার, একটু নির্দেশ করতে এসে করতে দিন, আমরা তো নজরদারি আছে। যদি জিনের যেভাবে এখানে কাজ করে তারপরে গভর্নমেন্ট সেটাকে টেক ওভার করে সোসাইটি চালাবে, আমাদের অসুবিধা নেই, আমাদের এক্সপিরিয়েন্স আছে, আমরা কারণ খেলার জন্য কোনো স্থান নেই। কেউ যদি টেন্টেড থাকে এবং সেটা যদি প্রমাণিত হয় তাকে কি আমরা, আপনি কি মনে করেন তাকে আমরা তারপরে যখন না থাকুন আপনি থাকুন সেখানে বলবো যদি ভাবে ভাবলাম এইসব কথা কোনো মানে Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো, শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এ সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ICFA University Tripura, where dreams take flight. Celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science, and nursing. Join us now and dare to dream big. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লং তরাই। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই। লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লং তরাই, লং তরাই, লং তরাই। আপনি দেখছেন
নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ
সোনায় সাজো হে নিরূপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ICFA University Tripura, where dreams take flight. Celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science, and nursing. Join us now and dare to dream big. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লং তরাই। কি বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই। লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লং তরাই, লং তরাই, লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়